মাঝে কেটে গেছে এক দীর্ঘ, নিঃশব্দ, ভারী 1 মাস, একটা মাস, যা ক্যালেন্ডারের পাতায় মাত্র 30টা দিন হলেও সানার জীবনে যেন 30টা যোগ হয়ে নেমে এসেছে। সময় এগিয়েছে, ঘড়ির কাঁটা ঘুরেছে, পৃথিবী নিজের নিয়মে চলেছে, কিন্তু সানার ভেতরের সময় যেন সেই দিনেই থেমে গেছে যেদিন সে তার সমস্ত স্বপ্ন, সমস্ত আশ্রয়, তার অনাগত সন্তানের অস্তিত্ব হারিয়েছে। এখনকার সানা আর আগের সেই হাসি খুশি, প্রাণবন্ত নেই। সানা কি আগের মতো হাসে? না। সে কি আগের মতো পাগলামো করে? না। সে কি আগের মতো সারাদিন বকবক করে? না। সে কি দুষ্টামি করে? না। সে যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে। তার চোখ দুটো যেগুলো একসময় ঝলমল করত, স্বপ্নে ভরা থাকত, এখন সেগুলো কেমন ফাঁকা, নিষ্প্রাণ। যেন সেখানে আর কোনো আলো নেই, শুধু গভীর এক শূন্যতা, এক অদৃশ্য অন্ধকার বাসা বেঁধেছে। ওই দিন হসপিটালে আরজে মিসেস সাইয়েদার ফাইল নিয়েছে ঠিকই, কিন্তু তাতে কিছুই পায়নি। সেটা সানারই আরেকটা কপি ছিল যেটা আরজের কাছে ছিল। তবে পরের বার সানা যখন ঘুম থেকে ওঠে তখন আর পাগলামো করেনি, বরং কিছুই বলেনি, একদম স্তব্ধ হয়ে গিয়েছে। আরজে কতবার বলেছে তাকে গালি দিতে, চিৎকার করতে, কথা বলতে, কিন্তু তার বিপরীতে রমণী শুধু নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে ছিল উত্তরহীনভাবে। সারাদিন শুধু কি যেন ভাবতে থাকে। আর সবার অগোচরে নিজের বাচ্চার সাথে কথা বলতে থাকে। কেউ এলেই চুপ করে যায়। আরজে 1 সপ্তাহ পরেই তাকে ব্ল্যাক ম্যানশনে নিয়ে এসেছে। কিন্তু এখানে আনার পরও সানা তার সাথে টুশব্দটি করেনি। রমণীর নীরবতা যেন আরজের ভিতর থেকে ধীরে ধীরে সম্পূর্ণ নিঃশেষ করে দিচ্ছিল, তার বিপরীতে সেও কিছু বলেনি। কেননা ডক্টর সাইয়েদা বলেছেন, তার মস্তিষ্কে একসাথে অনেকগুলো বিষয় ইতিমধ্যে ঘুরছে। এতগুলো সত্যের মুখোমুখি হয়েছে, তাই সে কিছুই মিলাতে পারছে না। এই রকম হলে পেশেন্টরা বেশিরভাগ সময় ব্রেইন আউট করে পাগল হয়ে যায়। কিন্তু ভাগ্য সহায় ছিল বলে সানা ব্রেইন আউট করেনি। অথবা হতে পারে সে নিজের মনের ভিতর আলাদা একটা ভাবনার জগৎ খুলে বসেছে, যেটাকে বলে ফ্যান্টাসিতে ভোগা। হতে পারে সে বিশ্বাস করতে পারছে না তার চারপাশের পৃথিবীটা এতটা নিষ্ঠুর হতে পারে। অথবা সে নিজের বাচ্চাকে ঘিরে নিজের কল্পনার জগৎ বানিয়ে ফেলেছে। সে আগের মতো কারো সঙ্গে কথা বলে না। কখনো কখনো তো মনে হয়, সে আশেপাশে কেউ আছে কি না, সেটাও অনুভব করে না। যেন সে এই পৃথিবীতেই নেই, তার শরীরটা শুধু আছে, কিন্তু মনটা অনেক দূরে কোথাও আটকে আছে। কক্ষটা আগের মতোই আছে, সবকিছু একই, শুধু মানুষটা বদলে গেছে। রোজ নিয়ম করে বেলকনির দোলনায় বসে থাকে সানা। ঘন্টার পর ঘন্টা কোনো কথা নেই, কোনো নড়াচড়া নেই। শুধু ফাঁকা চোখে বাইরে তাকিয়ে থাকে। কখনো আকাশের দিকে, কখনো দূরের কোনো অচেনা জায়গায়। মনে হয়, সে কিছু একটা খুঁজছে। মাঝে মাঝে খুব আস্তে করে নিজের পেটে হাত রাখে সে। এভাবেই দিন যায়। রাতে সে ঘুমায় না ঠিক মতো। কখনো হঠাৎ চমকে উঠে বসে পড়ে। বুক ধড়ফড় করে, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। তারপর চারদিকে তাকিয়ে কিছু একটা খোঁজে। আর যে এই 1 মাসে যেন আরেকটা মানুষ হয়ে গেছে। সোফিয়া আবার তাকে জেবি ফিরিয়ে দিয়েছে। তিনি যখন দেখলেন তিনি জেবি আরজের মতো হ্যান্ডেল করতে পারছেন না, তখন আবার তাকে জেবি কিং বানিয়েছে। এছাড়াও আরজে এজন্য রাজি হয়েছে, কেননা জেবি সোফিয়ার নয় বরং তার বাবা ইকবাল জাওয়ানের বানানো। তবে বেশিরভাগ সময় সে সানাকে দিয়েছে। তার সব কাজ নিজের হাতে করেছে সে। সারাক্ষণ সানার আশেপাশেই থাকে। অনেক সময় কথা বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না। কি বলবে, কিভাবে বলবে, এমন কোনো শব্দ কি আছে, যা এই শূন্যতাকে পূরণ করতে পারে? এর মধ্যে প্রায় রোজই এসপি আসতো আরজের হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে। তাকে মাঝে মাঝে ভিতরে আসতে না দিলে সে দরজায় দাঁড়িয়ে গালিগালাজ করত আরজেকে, আরজে এক প্রকার বাধ্য হয়ে তাকে ভিতরে আসতে দিত যাতে সানা নর্মাল হয়ে যায়। তবে সে যতক্ষণ থাকতো আরজে তার সাথেই বসে থাকত। রিয়ানা, ঈশানীও মাঝে মাঝে আসত। কিন্তু সানা তাদের কারো সাথে কথা বলতো না। মোকাদ্দমা শুধু চুপটি করে তাকিয়ে থাকত। আরজে নিজের মুভির শুট আরও 1 মাস পিছিয়ে নিয়েছে। ডক্টর সাইয়েদাও ব্ল্যাক ম্যানশনে এসে তাকে দেখে যায়। তবে অদ্ভুতভাবে সানা তার সাথে কথা বলে। উনি যেতে চাইলে যেতে দেয় না। এমন অনেক রাত গিয়েছে সে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এমন মনে হচ্ছে সে নিজের মায়ের ভালোবাসাটুকু খুঁজে নিচ্ছে তার থেকে। মিসেস সাইয়েদাও তার মাঝে নিজের মেয়ে খুঁজে নিয়েছেন। একমাত্র তিনি যার সাথে সে কথা বলে। এদিকে আর যে সারাদিন তার মুখ থেকে একটু কথা শোনার জন্য ওদের অপেক্ষায় বসে থাকত, সে অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু রমণী শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। তবে 1 মাসের দীর্ঘ, নিঃশব্দ শোক যেন হঠাৎ করে আজ সকালে কোথাও গিয়ে ভেঙে পড়েছে। কিন্তু সেই ভাঙ্গনের শব্দে শান্তি নেই, বরং আছে এক অদ্ভুত অস্বস্তি, এক অজানা আশঙ্কা।
আজকের সকালটা অন্যরকম, অস্বাভাবিকভাবে অন্যরকম। সানা আজ ভোরেই উঠে গেছে। অনেকদিন পর নিজে থেকে। ঘুম ভাঙার পর সে সেই আগের মতো বিছানায় নিশ্চুপ পড়ে থাকেনি, কিংবা ফাঁকা চোখে ছাদের দিকে তাকিয়ে থাকেনি। আর যে প্রথমে ভেবেছিল হয়তো সে ভুল দেখছে। কিন্তু না, ভুল না, রমণী হাসছে, যেটা অনেকদিন আগে তার মুখে দেখা যেত। সে নিজে থেকে কথা বলছে। নিচে নেমে এসে সবার সঙ্গে বসেছে। আজ সকালে এসপি, ঈশানী ও রিয়ানা এসেছিল। তাদের সাথেও কথা বলেছে। তার হঠাৎ এমন পরিবর্তিত ব্যবহারে সবচেয়ে বেশি অবাক আর যে হয়েছে। সে দূর থেকে দাঁড়িয়ে সানাকে দেখছিল। তার চোখে অবিশ্বাস, ভেতরে অদ্ভুত একটা দ্বিধা। এটা কি সত্যি, নাকি কোনো ঝড়ের আগের অদ্ভুত শান্তি? সে ধীরে ধীরে এগিয়ে আসে। সানা তখন ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। আর যে কাছে যেতেই সে মাথা তুলে তাকায়, তারপর হেসে বলে, গুড মর্নিং, মিস্টার জওয়ান। আর যে কিছুক্ষণ শুধু তাকিয়েই রইল। তার এমন দৃষ্টি দেখে সানা হালকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? কণ্ঠ এমন যেন কিছুই হয়নি, যেন গত 1 মাস কোনো দুঃস্বপ্ন ছিলই না। না, কিছু না, তুমি ঠিক আছো? সানা একটু থামে। তার চোখে 1 সেকেন্ডের জন্য অদ্ভুত এক ছায়া খেলে যায়, তারপর আবার স্বাভাবিকভাবেই বলে, আমি একদম ঠিক আছি, সবকিছু তো শেষ হয়ে গেছে, তাই না? এখন আর কষ্ট করে কি হবে? আর যে ধীরে বলে, ওয়াইফি তুমি কিছু বলতে চাও? সানা তাকে থামিয়ে বলে, আজকে একটা ভালো দিন, প্লিজ, আজকে এসব কথা না বলি। আর যে আবারও চুপ করে, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ঠিক তখনই সানা হঠাৎ উচ্ছ্বাসের সুরে বলে ওঠে, ওহ, আমরা তো আজকে জওয়ান ম্যানশনে যাচ্ছি, তাই না? রিয়ানা, আয়ান, নাতাশা ও সাহিলের বিয়ে। আমি কিন্তু অনেক এক্সাইটেড। তুমি যেতে চাও? অবশ্যই, কেন যাব না? আর যে তাকিয়ে বুঝার চেষ্টা করল তাকে, তার এই উচ্ছ্বাস যেটা অস্বাভাবিকভাবে নিখুঁত। যেন কেউ অভিনয় করছে, কিন্তু এত নিখুঁত অভিনয়, যে বোঝা যাচ্ছে না এটা অভিনয় কিনা। ঠিক ওই হঠাৎ কানে আসে ও আরশির সামনে দাঁড়িয়ে থাকা রমণীর আওয়াজ, মিস্টার জওয়ান, এই ড্রেসে আমাকে কেমন লাগছে? আর যে নিজের ভ্রম থেকে ছিটকে বাহিরে এসে সামনে তাকায়, নজরে আসে সেই আগের সানার হাসির এক ঝলক। সানা একটা লেহেঙ্গা পরে ঘুরে ঘুরে দেখছে নিজেকে। মুহূর্তে আর যে যেন ঘুরে চলে যাচ্ছে। সে ধীর কদমে এগিয়ে এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে, নাক ডুবিয়ে দিল রমণীর কেশবে। মুহূর্তে কাঁচা গোলাপের সুবাস পৌঁছে গেল তার নাসারন্ধ্রে। রমণী একদম স্থির হয়ে গিয়েছে। ড্যাব ড্যাব করে আয়নায় দুজনের প্রতিবিম্ব দেখছে একদম মনোযোগ সহকারে। যেন নিজের জনমের স্বাদ মিটাচ্ছে। আর যে ঘাড় থেকে তার চুল সরিয়ে সেখানটায় নাক ঘষে মৃদু স্বরে আওড়ায়, ওয়াইফি, একবার বলো, রানভীর। তোমার মুখে রানভীর শোনার জন্য আমি কতটা ছটফট করছি তুমি যদি একবার বুঝতে, তাহলে দিনে কমপক্ষে 1000 বার আমার নাম নিতে। তার প্রত্যুত্তরের বিপরীতে রমণী করে বসে এক আজব প্রশ্ন। আপনি হিরো হয়ে আমার জীবনে আসতেন আর আমি আপনাকে সাদরে গ্রহণ করতাম। কতই না সুন্দর হতো আমাদের সংসার, আপনি কেন ভিলেন হয়ে আসতে গেলেন? আর যে নিজের মুখ উঠিয়ে কিতকাল তাকিয়ে থাকল। তারপর তার বেবি হেয়ারগুলোকে কানের পিছনে গুজে তার গালে হাত রেখে শান্ত স্বরে শুধায়, এই বিচ্ছেদের পৃথিবীতে হিরো হয়ে তোমাকে পাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। তাই তো ভিলেন হয়ে ফিরে এলাম। তুমি নিষ্পাপ এক ফুল, যার পাশে লোভী চোখের ভিড়, অগণিত দখলদার। কিন্তু তারা কেউ জানে না তুমি আমার একমাত্র অমূল্য রতন। শুধুই আমার, একমাত্র আমার উন্মাদনা তুমি। মাই লাভ। তার এমন জোর দাবির সামনে হঠাৎ রমণী ফিক করে হেসে দিল। 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বলে, বাহ মিস্টার জওয়ান, আপনার তো ফ্লার্টিং লেভেল খুবই চমৎকার। কতজনকে পটিয়েছেন? হুম, তুমি পটেছ, তুমি পটলেই হবে। আর কাউকে লাগবে না আমার। সানা পুনরায় উত্তর না করে কভার খুলে আর যে ড্রেস বের করে তার হাতে ধরিয়ে দিয়ে তাকে ঠেলে ওয়াশরুমে ঢুকাতে ঢুকাতে বলে, আপনার জন্য যদি আমি বিয়েতে 1 সেকেন্ড লেট হই তাহলে আমি আপনার খবর করে ছাড়ব। আর যে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বাথরুমে ঢুকে পড়ে। তার দরজা বন্ধ করে শাওয়ার ছাড়ার শব্দ কানে আসতেই হঠাৎ বাইরে দাঁড়িয়ে থাকা রমণী নিজের মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে। ধীরে ধীরে ওয়াশরুমের দরজা ঘেঁষে বসে পড়ে। অঝোর ধারায় গড়িয়ে পড়ে অবাধ্য অশ্রুজল। বুক ফেটে ভেতরের আর্তনাদগুলো বের হচ্ছে তার। মনে হচ্ছে এতক্ষণ বহু কষ্টে নিজেকে সামলে রেখেছে। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। ধীরে ধীরে সে উঠে নিজের সাইডের কভার খুলে মিসেস সাইয়েদার দেওয়া ফাইলের কাগজগুলো খুলে সাথে একটা ওষুধের শিশি সহ নিজের হ্যান্ডব্যাগে নিয়ে নিল। টিস্যু দিয়ে তাড়াতাড়ি নিজের চোখ নাক মুছে নিল, কেননা আর যে বেরিয়ে দেখলেই 1000টা প্রশ্ন করবে। আর যে 1 ঘন্টা পর বের হয়। তারপর তারা জওয়ান ম্যানশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
জাওয়ান ম্যানশন আজ যেন আলো, শব্দ আর রঙের এক জীবন্ত প্রাসাদে পরিণত হয়েছে। দূর থেকেই বোঝা যাচ্ছে, এখানে আজ শুধু বিয়ে নয়, বরং কোন মহাসমারোহের আয়োজন করা হচ্ছে। প্রবেশদ্বার জুড়ে ঝুলছে হাজারো ঝাড়বাতির মতো আলোকসজ্জা। সোনালি আর উষ্ণ হলুদ আলোয় পুরো ম্যানশনটা যেন স্বপ্নের কোনো রাজপ্রাসাদ হয়ে উঠেছে। বিশাল লোহার গেটের ওপর দিয়ে বেয়ে উঠেছে সাদা, লাল আর হালকা গোলাপি ফুলের গার্ল্যান্ড, তার মাঝে মাঝে জ্বলছে ক্ষুদ্র ক্ষুদ্র ফেয়ারি লাইট। ড্রাইভওয়ে জুড়ে বিছানো লাল কার্পেট, দুপাশে দাঁড়িয়ে আছে কালো স্যুট পরা গার্ডরা, নিখুঁত শৃঙ্খলায়। তাদের পেছনে সারি সারি ফুলের স্ট্যান্ড, প্রতিটাতে সাজানো তাজা গোলাপ, লিলি আর অর্কিড, যাদের গন্ধ বাতাসে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। ঠিক এমন মুহূর্তে ম্যানশনের বাইরে এসে থামে একটি কালো, চকচকে গাড়ি। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে আসে আরজে। কালো শার্ট স্যুট, নিখুঁতভাবে সেট করা চুল, বাদামি চোখজোড়ায় সেই চিরচেনা তীক্ষ্ণতা, কিন্তু আজ তার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা। সে গাড়ির অন্য পাশের দরজার দিকে এগিয়ে এসে দরজাটা খুলে দেয়। রমণী গাড়ি থেকে নামে, তার পরনে গাঢ় রঙের ভারী লেহেঙ্গা, যার ওপর সূক্ষ্ম কাজ করা সোনালি এমব্রয়ডারি আলোতে ঝলমল করছে। তার চুল খোলা, হালকা কার্ল করা, কাঁধ ছুঁয়ে নেমে এসেছে, ঠোঁটে সেই নরম, পরিচিত হাসি, কিন্তু চোখে চোখে যেন এক গভীর, অজানা শূন্যতা, অথবা এমন কিছু, যা কেউ পড়তে পারছে না। আরজে নিজের হাত বাড়িয়ে দেয়। সানা এক মুহূর্ত তাকিয়ে থাকে সেই হাতে। তারপর ধীরে নিজের হাতটা রাখে আরজের হাতে। সামনের মানব তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, লেটস গো মাই গর্জিয়াস লেডি। সানা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে, এক অদ্ভুত দৃষ্টিতে। তারপর দুজন একসাথে এগিয়ে যায় ম্যানশনের দিকে। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ পড়ছে, লোকজন তাকাচ্ছে, কারো চোখে প্রশংসা, কারো চোখে কৌতূহল। সানা আর আরজে জাওয়ান ম্যানশনে প্রবেশ করতেই দেখা হয় ফিরোজ জাওয়ানের সাথে, যে দুহাত মেলে আরজের দিকে উচ্ছ্বসিত চিত্তে এগিয়ে আসে। আরজে, মাই বয়, কাম হিয়ার টু আকি। আরজে হেসে তার সাথে হ্যান্ডশেক করে, কাঁধ মিলায়। আরজের এই অন্ধকার জীবনে মাত্র দুইজন মানুষই তার জন্য আলোর মতো ছিল। একজন সানা, আর আরেকজন তার চাচা। ছোটবেলা থেকে একমাত্র ফিরোজের সাথেই তার অ্যাটাচমেন্ট ছিল বেশি। তার জন্য আঙ্কেল না বলে সে আক্কি ডাকত। তবে ফিরোজ জাওয়ান বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। তার স্ত্রী ত্রিনা জাওয়ান মারা গিয়েছে অনেক আগে। তারপর ফিরোজ আর বিয়ে করেনি। তিনি সানাকে দেখে হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে, বেটা, তোমার সাথে খুব খারাপ হয়েছে। কিন্তু তুমি জানো, আমাদের প্রথম বাচ্চাটা মৃত হয়েছিল, সে কি কান্না তোমার কাকির। পরবর্তীতে আরও ৫-৬ বছর পর আমাদের ঘর আলো করে আসে নাতাশা। তাই এখন হতাশ না হয়ে, এক জায়গায় আটকে না থেকে মুভ অন করো। সানাও একগাল হেসে মাথা নাড়িয়ে হা বোঝায়। তিনি ফের প্রশ্ন করেন, এখন এটা বলো, তোমাদের মধ্যে সব ঠিকঠাক তো? এই তো চলছে। কি বলছো, তোমরা বিবাহিতদের জীবন যদি এই তো চলছে হয়, তাহলে আমার মতো সিঙ্গেলদের জীবন কেমন চলছে, বল? আরে ব্যাটা, এটাই তো সময় তোমাদের ভালো করে জীবন চালানোর। পরে আমাদের মতো বুড়ো হয়ে গেলে তখন ঝংকার ধরে যাবে। উনার এমন খোঁচামারা কথাতে রমণী থতমত খেয়ে গেল। এক প্রকার আসছি বলে সে কোনোরকম পালিয়ে গেল। তার বিয়ের পর একমাত্র জাওয়ান ফ্যামিলিতে ফিরোজই, যে তাকে শুরুতে গ্রহণ করেছিল। এদিকে আরজে চোখ দিয়ে জ্যাককে ইশারা করে তার পিছু যেতে। তারপর ফিরোজ জাওয়ানের দিকে তাকিয়ে বলে, কি আক্কি, আমার লজ্জাবতী বউটাকে দিলে তো লজ্জা পাইয়ে। আচ্ছা, তো এখন বউই সব হয়ে গেল? বিয়ের পর পুরুষদের বউই সব হয়, এমন মনে হচ্ছে তোমার ছিল না। তার বিপরীতে ভদ্রলোক মুখে বর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, এই সব ছাড়ো, তোমার বউ নিজের মতো করে এনজয় করুক। চলো আমরা 2 বোতল মেরে আসি। আরজে বিরক্ত সূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আমি আমার বউয়ের বাধ্যগত স্বামী। এসব অকাজ করে বেড়াই না। তোমার বউ নাই, তুমি 4 বোতল মারো আমারটা সহ। আমি চললাম বউয়ের আঁচল ধরতে। ফিরোজ জাওয়ান মুখটাকে বাচ্চাদের মতো করে বলে, আজ একটা বউ নাই বলে এত বড় কথা শোনালে তুমি? আক্কি, তুমি চাইলেই বউ হবে। এজন্যই তো বলি বিয়ে করে নাও। যাহ দুষ্টু ছেলে, আজকে আমার মেয়ের বিয়ে। তো কি হয়েছে, মেয়ের পরে বাবার সিরিয়াল। তুমি চারপাশে খুঁজতে থাকো, যাকে পছন্দ হবে তার সাথে সিরিয়াল লাগিয়ে দিব। তুমি বুড়ো হতে পারো, কিন্তু মনটা তোমার একদম যুবক আছে। ফিরোজ জাওয়ান সত্যি সত্যি চারপাশে খোঁজা শুরু করে দিয়েছে। আর যে এটা দেখা মাত্রই একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তার কাঁধে হাত রেখে উপরে তাকিয়ে বলে, কাকি, তুমি উপর থেকে নজর রেখো। তোমার বান্দার নজর ঠিক নাই। এ এ এ আমি একমাত্র ত্রিধার। আর যে সামনে এগিয়ে যেতে যেতে বলে,
দেখেছো কাকি, তোমার নামও ভুলে গিয়েছে, ত্রিনাকে ত্রিধা বলছে। তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে যাও। তিনি পিছন থেকে চিৎকার করে বলেন, বেয়াদব ছেলে, এই তুমি আমার মেয়ের পর আমার সিরিয়াল লাগাও আর এখন তুমি আমার বউয়ের পেছনে আমার সিরিয়াল লাগাচ্ছ। রিয়ানার ঘরটা আজ যেন এক অদ্ভুত দ্বন্দ্বের আবরণে ঢেকে আছে। বাইরে উৎসব, আলো, হাসি, কিন্তু তার মনে জমাট বেঁধে আছে এক নিঃশব্দ ঝড়। দেয়ালে টাঙানো আলোকসজ্জার প্রতিফলন আয়নায় পড়ে তার বউ সাজা অবয়বটাকে আরও অপার্থিব করে তুলেছে। তবু সেই সৌন্দর্যের আড়ালে তার ভেতরের ভাঙনটা এতটাই প্রকট যে নিজেকেই নিজের কাছে অচেনা লাগছে। সে পায়চারি করছে ধীরে, আবার হঠাৎ দ্রুত। রমণী বারবার নিজের মোবাইলটা হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। আঙুলগুলো কাঁপছে দ্বিধায়, ভয়, আর এক অদ্ভুত আকর্ষণে। সে ফিসফিস করে নিজের সঙ্গেই বলে, না, না, এটা করা যাবে না। আজ, আজ তো সব শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ঠিক তখনই মনের কোণে উকি দেয় একটা নাম, সারহাদ। তার জন্য এই নামটা যেন কোনো শব্দ নয়, একটা অনুভূতি। একবার মনে আসলেই সেটা আর সরানো যায় না। রিয়ানা চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কেন, কেন এখনো, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও, কেন আমি ওর কাছেই থেমে যাই? তার চোখ ভিজে ওঠে। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে পড়ে। ফোনটা আবার হাতে তুলে নেয়। স্ক্রিনে সারহাদের নাম জ্বলজ্বল করছে। তার আঙুল কল বাটনের ওপর থেমে থাকে কিতকাল। মনে একটু সাহস জগিয়ে সে কল করে ফেলে। ফোনটা কানে নিয়ে সে যেন শ্বাস নিতে ভুলে যায়। 3 বার রিং হওয়ার পর বিপরীত প্রান্ত থেকে আসে পুরুষালী স্বর। হ্যালো। সারহাদের কণ্ঠ একদম স্বাভাবিক, শান্ত, যেন কিছুই হয়নি। এই স্বাভাবিকতাই যেন রিয়ানার বুকের ভেতরটা আরো ছিঁড়ে ফেলে। সে কিছু বলতে পারে না প্রথমে। শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সারহাদ ফের বলে, মিস জাওয়ান, কিছু বলবেন? রিয়ানা ঠোঁট কামড়ে ধরে। নিজের কান্নাটা আটকে রাখার জন্য সে চোখ শক্ত করে বন্ধ করে। তারপর ধীরে ভাঙা গলায় বলে, আজ, আমি আবারও আসছি। বিপরীত প্রান্তের সারহাদ চুপ করে আছে। রিয়ানা এবার নিজের সংবরণ না করে অনুনয়ের সুরে আওড়ায়, আজকের শেষবার আপনার দরজায় নির্লজ্জের মতো আবারও আসলাম মিস্টার চৌধুরী। আমি নিজেকে মানানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু প্রতিবার আপনাতে এসেই থেমে যাই। আপনি কি এখনো এটাকে মোহ বলবেন? ফোনের বিপরীত পাশে থাকা মানব কিছুক্ষণ নীরব করে থেকে প্রত্যুত্তর করে, না, আপনিও আমার মতো ভালোবাসা নামক পাপ করে ফেলেছেন। মিস্টার চৌধুরী, আজকে যদি আমাকে ফিরিয়ে দেন, তাহলে কাল থেকে আমি অন্য কারোর স্ত্রী হয়ে যাব। তার এমন বাক্যের বিপরীতে সারহাদ ঠোঁটের কোণে ফুটে উঠে এক টুকরো তাচ্ছিল্যের হাসি। মাত্র কমাসেই আপনার এই অবস্থা, তাহলে ভাবেন আমার 12 বছরে কি হয়েছে? বাই দা ওয়ে, অভিনন্দন আপনার নতুন জীবনের জন্য। ফোনের এপাশে থাকা রমণী ঠোঁট কামড়ে কোনোমতে নিজের কান্না গিলে বলে, আপনি আমাকে অভিনন্দন দেওয়ার পরিবর্তে অভিশাপ দেন, ওটাতে আমি আরো খুশি হব। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। বলেন, আমি যেন সুখী না হই। বলেন, আমি যেন প্রতিটা রাতে কাঁদি। কারণ, আপনি জানতেন, আমি আপনাকে ছাড়া কখনোই সুখী হতে পারবো না। ওপাশে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। তারপর সারহাদ ধীরে বলে, যখন হৃদয় একবার কারো মায় আটকে যায়, তখন পৃথিবীর সব সৌন্দর্য ফিকে হয়ে যায়। আপনি যাকে পাবেন, তাকে ভালো রাখার চেষ্টা করবেন। তাকে থামিয়ে রিয়ানা তীক্ষ্ণভাবে বলে ওঠে, ভালো রাখা? যেখানে আমার নিজের হৃদয়টাই নেই, সেখানে আমি কাউকে কিভাবে ভালো রাখব? আপনি কি জানেন, আমি আজ বউ সেজে বসে আছি, অথচ আমার প্রতিটা শ্বাসে শুধু আপনার নাম? এই সাজ, এই সম্পর্ক, সবকিছু যেন আমার গলায় ফাঁস হয়ে যাচ্ছে। ওপাশে শুধুই নীরবতা। রমণীর এমন আকুল আবেদন বিপরীত পাশের মানবের মন একটুও টলাতে পারেনি। রিয়ানা ফের ফিসফিস করে বলে, শুধু মনে রাখবেন, যদি আজ না আসেন তাহলে আমি লাশ হবার পরও আসবেন না। এই বলে সে নিজেই ফোন কেটে দিল। ফোনটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। মুহূর্তেই ভেঙে পড়ে মেঝেতে। ফোনটা শক্ত করে বুকে চেপে ধরে, যেন এটা সারহাদ। তার কান্না ছিঁড়ে বেরিয়ে আসে। কেন, কেন আপনি আমাকে এমন শাস্তি দিচ্ছেন? তার কাঁধ কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে। আমি তো শুধু আপনাকেই ভালোবেসেছিলাম, এটা কি এত বড় অপরাধ ছিল? ঘরের ভেতর তার কান্নার প্রতিধ্বনি ঘুরতে থাকে বারবার। ধীরে ধীরে কান্নাটা একটু থামে। সে নিজেকে জোর করে টেনে তোলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখ লাল, কাজল ছড়িয়ে গেছে। কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে থেকে তারপর ধীরে বলে, আজ, শেষ, সবকিছু শেষ। আজ থেকে আমার দেহটাই থাকবে শুধু, কোন অনুভূতি থাকবে না। সে ওয়াশরুমে ঢুকে ঠান্ডা পানিতে বারবার মুখ ধুতে থাকে।
চোখের জল, কাজল সব ধুয়ে যায়। কিন্তু তার ভেতরের যন্ত্রণাটা, সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে। সে আবার নিজেকে ঠিক করে, মেকআপ ঠিক করে, ঠোঁটে হালকা হাসি আনে। একটা নিখুঁত মুখোশ। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে, তার প্রতিটা পা যেন একটা করে সিদ্ধান্ত নিচ্ছে। আজ থেকে সে অন্য কারোর। কিন্তু তার হৃদয়, সেটা রয়ে গেছে একটি নামের কাছে। সারহাদ, এক পাথর মানবের কাছে। জাওয়ান ম্যানশনের বিশাল আঙিনা আজ যেন এক পবিত্র উৎসবের আলোয় ভেসে যাচ্ছে। চারদিকে সাদা, সোনালি আর সবুজ আলোর মিশেলে তৈরি হয়েছে এক অপার্থিব আবহ, যেন আকাশের তারা নেমে এসেছে এই প্রাসাদের বুকে। বিশাল প্যান্ডেলের ভেতরে পুরুষদের জন্য আলাদা অংশ, নারীদের জন্য আলাদা ব্যবস্থা। সবকিছুতেই রয়েছে সৌন্দর্য আর শালীনতা। মঞ্চের এক পাশে কাজী সাহেব বসে আছেন, তার সামনে রেজিস্ট্রি পেপার, পাশে কলম। কয়েকজন সাক্ষী ইতোমধ্যে জায়গা নিয়েছেন। পরিবেশটা ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠছে, কারণ এখন শুরু হবে সবচেয়ে পবিত্র মুহূর্ত, নিকাহ। সাহিল বসে আছে তার ছোট ভাই রানার সাথে। ইবন আসেনি, পরে অনুষ্ঠানে আসবে। অন্যদিকে আয়ান আজ সাদা পাঞ্জাবি আর শেরওয়ানিতে একেবারে রাজকীয়। তার চোখে মুখে স্পষ্ট উৎফুল্লতা, যেন বহু প্রতীক্ষিত এক স্বপ্ন আজ বাস্তব হতে যাচ্ছে। বন্ধুরা তাকে ঘিরে আছে, কেউ মজা করছে, কেউ দোয়া পড়ছে। আজ তার অনাথ আশ্রমের সবাই এসেছে। কিন্তু তার দৃষ্টি সবকিছু ছাড়িয়ে বারবার এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, যেখানে বসে আছে তার হবু স্ত্রী, রিয়ানা। অন্য পাশে, নারীদের ঘরে বসে আছে নাতাশা, যার চোখে খুশির অভাব নেই। আর রিয়ানা, তার পরনে লাল লেহেঙ্গা, মাথায় ওড়না টানা, চোখ নিচু। কিন্তু তার ভেতরে কি ঝড় বইছে, সেটা কেউ জানে না। তার আঙুলগুলো বারবার কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে। তবুও সে নিজেকে শক্ত করে ধরে আছে, কারণ আজ তাকে ভাঙা চলবে না। সোফিয়া জাওয়ান নিজের মেয়ের বিয়েতে নেই। তার এসবে কোন ইন্টারেস্ট নেই। সে সাতসকালেই প্রোডাকশন হাউজে চলে গিয়েছে। কাজী সাহেবের কণ্ঠ ভেসে আসে সবার কানে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিয়ে পড়ানো শুরু হয়, সাক্ষীরা সম্মতি জানায়। তারপর আসে সেই মুহূর্ত। রিয়ানা বিনতে ইকবাল জাওয়ান, আপনি কি আয়ানকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? রিয়ানার বুকের ভেতরটা যেন থেমে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তার চোখে ভেসে ওঠে এক মুখ, সারহাদ। তার বুক মোচড় দিয়ে ওঠে। চারপাশ থেকে চাপা স্বরে বলা হয়, কবুল বলো। রিয়ানা শেষবারের মতো দরজার দিকে তাকায়। না, কেউ এলো না। তার মনের কোণের আশায় আলোটা একদম নিঃশেষ হয়ে যায়। সে চোখ বন্ধ করে ফেলে। তার গলায় আটকে থাকা শব্দটা বের হতে চায় না। কিন্তু অবশেষে সে বলে, কবুল। 1 বার, 2 বার, 3 বার, প্রতিটা কবুল যেন তার হৃদয়ের ওপর তারা চিহ্নই চালায়। অন্যদিকে আয়ান হাসিমুখে একইভাবে কবুল বলে নিকাহ সম্পন্ন হয়। পরপর নাতাশা ও সাহিলের বিবাহ সম্পন্ন হয়। দোয়া পড়া হয়। চারপাশে মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ ধ্বনি মুখরিত হয়ে ওঠে। সবাই খুশি, কিন্তু একটা হৃদয় ভেঙে গেছে নিঃশব্দে। এইসবের মাঝেই একটু দূরে পাশাপাশি দাঁড়িয়ে আছে আরজে আর সানা। আরজে আজও সবকিছু নজরে রাখছে, চারপাশে করা সিকিউরিটি রেখেছে। কিন্তু তার দৃষ্টি সবচেয়ে বেশি আটকে আছে সানার ওপর। গত 1 মাসে সানা যেন বদলে গেছে, চুপচাপ, নিঃশব্দ, নিজের ভেতরেই ডুবে থাকা এক মানুষে পরিণত হয়েছে সে। কিন্তু আজ সকাল থেকে তার আচরণ অদ্ভুত। সে হাসছে, কথা বলছে, এমনকি মাঝে মধ্যে এমনভাবে তাকাচ্ছে, যেন কিছু একটা লুকিয়ে রেখেছে। আর যে সেটা বুঝতে পারছে, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ সে নিজের পকেট থেকে একটা লাল গোলাপ বের করে, একদম তাজা, সুগন্ধি গোলাপ। সে সেটা সানার দিকে বাড়িয়ে দেয়। ফর ইউ। সানা একটু অবাক হয় বটে, ধীরে হাত বাড়িয়ে ফুলটা নেয়। তার আঙুল ছুঁয়ে যায় আরজের আঙুলে, একটা কাঁপুনি বয়ে যায় তার শরীর জুড়ে। সে কিছু না বলে শুধু গোলাপটার দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড, তারপর তার চোখ ভিজে ওঠে মুহূর্তের মধ্যে। যেন এই ছোট্ট ফুলটার ভেতরেই লুকিয়ে আছে হাজারটা স্মৃতি, হাজারটা না বলা কথা, হাজারটা ভাঙা স্বপ্ন। সে ঠোঁট কামড়ে ধরেও নিজেকে সামলাতে না পেরে বলে, আমি আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। বলেই সে দ্রুত সরে যায়। আর যে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ওয়াইফি। কিন্তু রমণী ততক্ষণে তার দৃষ্টিগোচর হয়ে গেছে। ওয়াশরুমে ঢুকেই সানা দরজা বন্ধ করে দেয়। তারপর আর এক মুহূর্তও নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ করে মেঝেতে বসে পড়ে। গোলাপটাকে শক্ত করে বুকে চেপে ধরে, আর ফুপিয়ে কেঁদে ওঠে। তার কণ্ঠ ভেঙে যায়। কেন? আপনি এমন করেন কেন? তার চোখ থেকে ঝরতে থাকে অঝরে জল। আপনি জানেন না, এই ছোট ছোট জিনিসগুলো আমাকে কতটা ভেঙে দেয়। কেন এত মায়া বাড়াচ্ছেন?
সে গোলাপটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। সানা বের করে স্ক্রিনে ভেসে ওঠে সাইমা। সানা ফোন তুলে কানে তোলে। হ্যালো। মুঠোফোনের বিপরীত প্রান্ত থেকে আসে মিসেস সাইয়েদার আওয়াজ। সানা মা, তুমি কোথায়? জাওয়ান ম্যানশনে। আজকে রাতের কথা মনে আছে তো? রমণী ঠোঁট কামড়ে ধরে বলে। হুম। সানার এমন ভাঙা সুর শুনেই ওনার যা বুঝার বুঝে যায়। তিনি সান্ত্বনার সুরে আওড়ান। পাগল মেয়ে, তুমি কাঁদছ কেন? শোনো, সাবধানে থাকবে। ওই ম্যানশনের সবার মুখ একটা মুখোশে ঢাকা। আর মুখোশের আড়ালে সবগুলো দানব, সবার হাতর তারা চিহ্নতে ভেজা, সবাই ক্ষমতার নেশায় আসক্ত। তুমি বুঝতেও পারবে না কে বন্ধু আর কে শত্রু। ওনার কথা অসম্পূর্ণ রয়ে গেল কেননা ঠিক তখনই দরজায় টোকা পড়ে। বাহির থেকে আসে আর্যের কণ্ঠ। ওয়াইফি। সানা থমকে যায়। ওপেন দ্য ডোর। রমণী দ্রুত ফোন কেটে নিজের চোখ মুছে ফেলে। কিন্তু আর্যে থামে না, সে বলেই চলছে। সানা, প্লিজ দরজা খুলো। সানার বুক ধকধক করতে থাকে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। বেসিনে গিয়ে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলে। চোখের লালচে ভাব ঢাকতে চেষ্টা করে। গভীর শ্বাস টেনে নিয়ে তারপর দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে আর্যে, তার চোখে স্পষ্ট উদ্বেগ। সে একটু কঠিন গলায় শুধালো। এতক্ষণ কি করছিলে ভেতরে? সানা মাথা কাত করে তাকায়, তার ঠোঁটে হালকা হাসি। মনে হচ্ছে আমাকে চোখে হারাচ্ছেন? আমি। আর্যে নিজের বাক্য শেষ করার আগেই সানা হঠাৎ এগিয়ে আসে। তার কলার চেপে ধরে টেনে এনে পায়ে ভর দিয়ে তার অধর যুগল আঁকড়ে ধরে। একটা গভীর, হঠাৎ, নিঃশ্বাস কেড়ে নেওয়া চুম্বন। আর্যে সম্পূর্ণ স্থির হয়ে যায়। তার চোখ বিস্ময় বড় হয়ে যায়। কয়েক সেকেন্ড সে নিজেও রমণীতে সাড়া দেয়। কিছুক্ষণ পর সানা ধীরে সরে আসে। তার চোখে এক অদ্ভুত ঝিলিক। দুজনের শ্বাস ভারী। রমণী মৃদু হেসে ধীরে বলে, মিস্টার জাওয়ান, আজকে আপনার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। বেস্ট সারপ্রাইজ অব ইউর লাইফ। ব্ল্যাক স্পেস। যদিও ফ্ল্যাটটা এতদিন নিঃশব্দ, ভারী, আর অদৃশ্য অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু আজ যেন সম্পূর্ণ বদলে গেছে। সানার হাতের ছোঁয়ায় সেই কালো দেয়ালগুলো আজ রঙিন হয়ে উঠেছে আলোয়। সানা আরজেকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে, সাথে আরজেকে একগাদা শর্ত জুড়ে দিয়েছে। আজ শুধু তারা দুজনে থাকবে, কোন সিকিউরিটি বা কেউই থাকতে পারবে না। আরজে তার কথায় দ্বিমত পোষণ করেনি। ড্রয়িং রুমে পা রাখলেই প্রথমে চোখে পড়ে অসংখ্য মোমবাতি। ছোট, বড়, গোল, লম্বা বিভিন্ন আকারের ক্যান্ডেলগুলো ছড়িয়ে রাখা হয়েছে পুরো ফ্লোর জুড়ে, নিখুঁত ছন্দে। মৃদু আলোয় পুরো ঘরটা সোনালি আভায় ভাসছে, একটা উষ্ণ, কোমল, গভীর আবেশ তৈরি করছে। মেঝের উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে আঁকা হয়েছে একটা দীর্ঘ পথ, যা প্রবেশদ্বার থেকে শুরু করে ধীরে ধীরে এগিয়ে গেছে ভেতরের দিকে। দেয়ালের পাশে হালকা ফেয়ারি লাইট ঝুলছে। সেন্টার টেবিলের উপর কাচের বাটিতে ভাসছে গোলাপের পাপড়ি, আর তার মাঝে জ্বলছে ছোট ছোটটি লাইট ক্যান্ডেল। চারপাশে ছড়িয়ে আছে সুগন্ধি গোলাপ আর হালকা ভ্যানিলার মিশ্রণ, যা পুরো পরিবেশকে আরও মাতাল করে তুলছে। আর ঘরের এক কোণে একটা ছোট্ট সাজানো জায়গা। সেখানে নরম কুশন, সিল্কের চাদর, আর চারপাশে গোলাপের মালা দিয়ে ঘেরা। সবকিছুই নিখুঁত, যত্নে গড়া, ভালোবাসার দিয়ে সাজানো। সানা মাঝখানে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস ধীরে ধীরে উঠছে নামছে। সে একবার পুরো ঘরটার দিকে তাকায়। প্রতিটা মোমবাতি, প্রতিটা পাপড়ি, প্রতিটা আলো, সব তার নিজের হাতে সাজানো। তার ঠোঁটে একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে। কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত ক্লান্তিভার। সে ধীরে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে দরজার কাছে এসে নবে হাত রেখে কয়েক পলক থামে। তারপর দরজা খুলে দেয়। নজরে আসে আরজে এখনো সেখানেই দাঁড়িয়ে, দরজার পাশে দেয়ালে ঠেস দিয়ে। 3 ঘন্টা, পুরো 3 ঘন্টা সে এক পাও নড়েনি। তার চুল এলোমেলো হয়ে গেছে, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু দৃষ্টি স্থির শুধু দরজার দিকে। সানাকে দেখেই সে সোজা হয়ে দাঁড়ায়। ঠোঁটে হাসি টেনে বলে, শেষ। সানা তাকে দেখে হেসে ফেলে। সে দরজার পাশে সরে দাঁড়ায়। হালকা ঝুঁকে, নাটকীয় ভঙ্গিতে হাত বাড়িয়ে বলে, ওয়েলকাম, মিস্টার জাওয়ান। আরজে ধীরে ধীরে ভেতরে পা রাখে, তার চোখ যেন বিশ্বাসই করতে পারছে না সামনে যা দেখছে তা বাস্তব। প্রতিটা মোমবাতির আলো তার চোখে প্রতিফলিত হচ্ছে, গোলাপের পাপড়ি পায়ের নিচে নরম শব্দ করছে, আর পুরো ঘরটা যেন এক অদ্ভুত উষ্ণতায় তাকে জড়িয়ে নিচ্ছে। সে 1 পা, 2 পা এগিয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। চারপাশে তাকিয়ে নজর থেমে যায়। বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে, তুমি এগুলো করেছ? পিছন থেকে সানা নিঃশব্দে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। তার মাথাটা আরজের পিঠে ঠেকিয়ে নরম স্বরে বলে, হুম, কেমন লেগেছে? আরজে চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে এক টানে সানাকে সামনে এনে ফেলে।
তার চোখ দুটো গভীর, বিস্ময় ভরা। আই ক্যান্ট বিলিভ, তুমি এইসব করেছো আমার জন্য? তার হাত সানার গাল ছুঁয়ে যায়, যেন সে নিশ্চিত হতে চায় এটা স্বপ্ন না। জান, তুমি কি করছো? সে ধীরে ধীরে রমণীর দিকে ঝুঁকে আসে। তার দৃষ্টি সানার অধরে আটকে যায়। ঠিক তখনই সানা দ্রুত হাত তুলে তার ঠোঁট চেপে ধরে। হালকা ভ্রু কুঁচকে বলে, মিস্টার জাওয়ান, আপনি কিন্তু খুবই অধৈর্যশীল পুরুষ। আর যে একটু থমকে যায়, তারপর হালকা হেসে ফেলে। অধৈর্য না হয়ে উপায় আছে? তুমি এমন একটা জিনিস বানিয়ে রেখেছ, আর আমি শুধু দাঁড়িয়ে দেখব? হুম, ঠিক সেটাই করবেন। এই বলে সে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেয়। আর যে আবার হাত বাড়িয়ে তাকে ধরতে যায়। এই, কোথায় যাচ্ছ আবার? সানা তর্জনী উঁচিয়ে তাকে থামিয়ে দিল। না না, একদম না, আপনি এখানেই বসবেন। তুমি কোথায় যাবে? আমি আসছি, 10 মিনিট। সামনের মানব বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে সুধায়। 10 মিনিট? তুমি জানো আমার ধৈর্য কতটুকু? সানা ঠোঁট কামড়ে, একেবারে বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলে। প্লিজ, শুধু 10 মিনিট। আর যে তার সেই মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে। ঠিক 10 মিনিট, 1 সেকেন্ডও বেশি হলে, আমি নিজেই চলে আসব। সানা হেসে মাথা নাড়ে। ওকে, মিস্টার টাইম কিপার। এই বলে সে আলতো করে আর্যের হাত ছাড়িয়ে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। ধাপ উঠে আবার ফিরে তাকায়। আর্যে তখনও দাঁড়িয়ে, চোখ সরায়নি একবারও। আর্যে নিচ থেকেই বলে। টাইম স্টার্ট, আমি গুনছি। সানা হেসে উপরে উঠে যায়। তার পদধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যায়। ঘরটা আবার নিঃশব্দ হয়ে পড়ে। শুধু মোমবাতির আলো জ্বলছে। আর্যে ধীরে সোফায় বসে চারপাশে তাকায়। তার ঠোঁটে একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে। কিন্তু সেই হাসির ভেতরে কোথাও একটা অজানা অস্বস্তি। সে ফিসফিস করে বলে। তুমি কি করতে চলছো, ওয়াইফি? আরজে সোফা থেকে ধীরে উঠে দাঁড়ায়। দেয়ালে ঝুলে থাকা ঘড়িটার দিকে তাকায় 10 মিনিট অনেক আগেই পেরিয়ে গেছে। তার চোয়াল শক্ত হয়ে আসে। সে নিচু স্বরে বিড়বিড় করে। এই মেয়েটা। আরজে আর নিজেকে আটকাতে না পেরে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। এক পা বাড়াতেই তার দৃষ্টি হঠাৎ স্থির হয়ে যায়। সময় যেন থেমে দাঁড়ায়। কেননা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে সানা। লাল জর্জেটের শাড়ি, যার ভাঁজগুলো নরম ঢেউয়ের মতো নেমে এসেছে তার শরীর বেয়ে। অফ শোল্ডার ব্লাউজে তার কাঁধের শুভ্রতা যেন মোমের আলোয় দীপ্ত হয়ে উঠেছে। চুলগুলো খোলা, হালকা কার্ল করা। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে গভীর কাজল। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। এদিকে আরজে যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। তার বুকের ভেতর কেমন যেন চাপা ধাক্কা লাগে। মনে হয় এই দৃশ্যটা বাস্তব না, কোনো স্বপ্ন, কোনো বিভ্রম। তার চোখ সানার উপর আটকে যায়। 1 সেকেন্ডের জন্যও সরাতে পারে না। অজান্তেই ঠোঁট থেকে ফিসফিস করে বের হয়। মাশা আল্লাহ। সানা নিচে নেমে তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু আরজে যেন এখনো অন্য জগতে। মিস্টার জাওয়ান। বিপরীতে কোনো সাড়া নেই। মিস্টার জাওয়ান। না, এবারও বিপরীতে কোন শব্দ নেই। সে একটু ভ্রু কুঁচকে সামনে হাত নাড়ে। এই, শুনছেন? তবুও আরজে স্থির। শেষ পর্যন্ত সানা বিরক্ত হয়ে তার সামনে তুড়ি বাজায়। এই, টক করে শব্দটা কানে যেতেই আরজে হঠাৎ বাস্তবে ফিরে আসে। তার চোখ একবার পিটপিট করে। তারপর হঠাৎ করে সে একটানে সানাকে নিজের কাছে টেনে নেয়। রমণী হকচকিয়ে তার বুকে এসে পড়ে। আরজে তার দিকে তাকিয়ে থাকে একদম কাছে থেকে। নিজের ঘোর লাগা কণ্ঠে শুধায়। তুমি কি আমাকে আজ মারার প্ল্যান করে এসেছো, ওয়াইফি? সানা অবাক হয়ে তাকায় তার দিকে। কি হো? বিপরীত পাশের মানব ভারী ভারী শ্বাস ফেলে রমণীর কপালে কপালে ঠেকিয়ে বলে। এভাবে কেউ সাজে? তুমি জানো তুমি এখন কেমন লাগছো? কেমন? আরজে কানের কাছে ঝুঁকে ফিসফিস করে আওড়ায়। ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস। আমি যদি আজ হার্ট অ্যাটাকে মরে যাই, দায় তোমার। রমণীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, সে হালকা করে তার বুকের ওপর চাপ দেয়। আচ্ছা, এখন ছাড়ুন। না, না, মানে না। আপনি কি সত্যি আমাকে কোথাও যেতে দিবেন না? না, আজ তুমি কোথাও যাবে না। তুমি শুধু আমার সামনে থাকবে। পরপরই ভেসে আসে প্রত্যুত্তর মিনমিন করে। আমি যদি চাই, তাহলে আপনি আটকাতে পারবেন না। আর যে বুঝল না তার ফিসফিসানি, তাই কপালে ভাঁজ ফেলে শুধায়। ও কিছু না, আচ্ছা তাহলে আপনি আসেন আমার সাথে। আর যে ভ্রু তোলে জিজ্ঞেস করে। কোথায়? চলুন না। সানা তার হাত ধরে টান দেয়। আর যে কিছু না বলেই তার সাথে হাঁটা শুরু করে। ডাইনিং এরিয়ার কাছে পৌঁছাতেই আলোটা একটু অন্যরকম হয়ে আসে। মোমবাতির আলো এখানে আরো ঘন। গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিল।
আর মাঝখানে একটা কেক, সাদা আর লাল ক্রিমে সাজানো। উপরে পরিষ্কার করে লেখা, হ্যাপি বার্থডে রণবীর। আর যে থেমে যায়, তার হাত শক্ত হয়ে যায় সানার হাতে। তার চোখ কেকের দিকে স্থির হয়ে থাকে। মনে হয় সে যেন শ্বাস নিতে ভুলে গেছে আবার। ধীরে ধীরে সে সানার দিকে তাকায়। তুমি জানলে কিভাবে? আপনি কি ভাবেন আমি কিছুই জানি না? কিন্তু এটা তো। রমণী তাকে থামিয়ে হালকা হেসে বলে, আরও 1 সপ্তাহ আগে ছিল। আর যে কিছু না বলে কেক থেকে চোখ সরিয়ে মানবীর উপর দৃষ্টি নিক্ষেপ করে। তুমি এসব সব আমার জন্য? সানা মাথা নেড়ে বলে, সব কিছু। কেকটার সামনে দাঁড়িয়ে আছে 2 জন। মোমবাতির আলোয় সানার মুখটা আরো কোমল, আরো অদ্ভুত সুন্দর লাগছে। আর যে এখনো যেন বিশ্বাস করতে পারছে না এই পুরো আয়োজনটা শুধু তার জন্য। সানা নরম স্বরে বলে, কাটবেন না? আর যে ধীরে মাথা নাড়ে। কেক কাটা শেষ হতেই সানা একটা ছোট টুকরো তার তুলে নেয়। মুখ খুলুন। আর যে একটু হেসে তাকায়। অর্ডার? হ্যাঁ, অর্ডার। সে বাধ্য ছেলের মতো মুখ খুলে। সানা ধীরে কেকটা তার মুখে তুলে দেয়। আর যে কেকটা খেতে খেতে তাকিয়ে থাকে তার দিকে। তুমি খাবে না? সানা মাথা নাড়িয়ে না বুঝায়। আজ আপনাকে খাওয়ানোই আমার কাজ। আর যে আর কিছু বলার আগেই চারপাশের আলো আরো নরম হয়ে আসে। কোথা থেকে যেন একটা মৃদু সুর ভেসে আসে, ধীর, আবেশী, হৃদয় ছুঁয়ে যাওয়ার সুর। চলো বলে ফেলি, কত কথা কলি। জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতে, এ পোড়া বরাতে। তুমি আমার অন্ধকার আর রোশনাই। সানা হাত বাড়িয়ে দেওয়ার আগেই আর যে তার হাত ধরে একটানে কাছে টেনে নেয়। তাদের শরীর প্রায় ছুঁয়ে যায় একে অপরকে। সুরের তালে তালে তারা ধীরে ধীরে দুলতে থাকে। সানার মাথা এসে ঠেকে আরজের বুকে আর আরজে তার কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নেয়। সুর আরো গভীর হয়। তাদের দূরত্ব আরো কমে আসে। হঠাৎ আরজে স্থির হয়ে যায়। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সে ফিসফিস করে, না, আমি আর পারছি না। বুঝল না রমণী তার কথা। কি হো? পরের মুহূর্তেই আরজে একটানে সানাকে কোলে তুলে নেয়। রমণী চমকে উঠে। কি করছেন? ধৈর্য শেষ, একদম শেষ। সানার বুক ধড়ফড় করতে থাকে। সে কিছু বলার আগেই আরজে তার ঠোঁটে ঝুঁকে পড়ে। প্রথমে আকস্মিক হলেও কিন্তু পরেরটা গভীর, তীব্র, দম বন্ধ করে দেওয়ার রূপ নেয়। সানার হাত শক্ত করে আঁকড়ে ধরে তার শার্ট। আরজে তাকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উঠতে থাকে। প্রতিটা ধাপে তার শ্বাস আরো ভারী হয়ে ওঠে। রমণীর মাথা তার কাঁধে লুটিয়ে পড়ে, তার চোখজোড়া বন্ধ। রুমের দরজা খুলে যায়। আরজে তাকে বিছানায় নামায়, কিন্তু এক মুহূর্তের জন্য তার অধর ছাড়েনি। মুহূর্তটা যেন সময়ের বাইরে চলে যায়। শুধু 2 জন মানুষ, 2টা দম নিতে থাকা হৃদয়, আর এক অদ্ভুত অজানা সমাপ্তির দিকে এগিয়ে যাওয়া এক রাত। গত 1 মাস ধরে তালহা আদিল সোফিয়াকে নিয়ে অনুসন্ধান চালিয়ে আসছে, নিরবচ্ছিন্ন, সূক্ষ্মভাবে। প্রতিটি সূত্র, প্রতিটি রেকর্ড, প্রতিটি ফাইল সে ঘেঁটে দেখেছে, কিন্তু ফলাফল প্রতিবারই একই, একটি নিখুঁত, নির্ভুল, দাগহীন পরিচয়। সমাজসেবার দীর্ঘ তালিকা, অসংখ্য দান খয়রাত, অসহায়দের পাশে দাঁড়ানোর শত শত প্রমাণ, সবকিছু যেন এতটাই পরিষ্কার যে, সেটাই বরং সন্দেহজনক। যেন কোনো অদৃশ্য হাত প্রতিটি চিহ্ন মুছে দিয়ে এক কৃত্রিম পবিত্রতার আবরণ তৈরি করে রেখেছে। তবুও আদিলের অভিজ্ঞ চোখ বারবার বলেছে এই স্বচ্ছতার আড়ালে কোথাও না কোথাও গভীর অন্ধকার লুকিয়ে আছে। এদিকে উপর থেকে সিতারাকে অন্য কেসের জন্য শহরের বাহিরে পাঠিয়েছে। তালহা স্পষ্ট বুঝতে পারছে এগুলো তাদের চাল, কিন্তু প্রমাণ ছাড়া, স্টেপ নেওয়া বোকামি ছাড়া আর কিছুই হবে না। সে নিজের ফ্ল্যাটে পায়চারি করতে করতে হঠাৎই তার মনে পড়ে যায় অনেকদিন ইমেইল চেক করা হয়নি। এক প্রকার অন্যমনস্কভাবেই সে ইনবক্স খুলে। শত শত অপ্রয়োজনীয় মেইলের ভিড়ে একটি অদ্ভুত নাম তার দৃষ্টি আকর্ষণ করে, মুসাব। তার ভ্রু কুঁচকে যায়। নামটা চেনা, হ্যাঁ, সোফিয়ার ফাইলে এই নামটা বহুবার এসেছে। মেইলটি খুলতেই যেন সময় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। কয়েকটি ছবি, মাত্র কয়েকটি, কিন্তু প্রতিটি যেন বজ্রাঘাত। জাওয়ান ম্যানশনের বেজমেন্ট। ছবিগুলো প্রথমে ঝাপসা মনে হলেও, পরের মুহূর্তেই সেগুলোর ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে দেয়াল, লুকানো কক্ষ, কক্ষ না, এটা কোন গবেষণাগার, কিছু অস্বাভাবিক যন্ত্রপাতি, অনেকগুলো বাচ্চা, আর এমন কিছু দৃশ্য, যা কোনোভাবেই একজন সমাজসেবীর জীবনের সঙ্গে মেলে না। কয়েকটা ছবিতে দেখা যাচ্ছে আর যেও আছে যে পশ্চিমা বিশ্বের কয়েকটি দাগি টেরোরিস্টের সাথে স্নাইপার ও ড্রাতারা চিহ্ন গস নিয়ে ডিল করছে বোধ হয়। আদিলের চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে যায়। তার বুকের ভেতর ধকধক শব্দটা হঠাৎ করেই স্পষ্ট হয়ে ওঠে। নিজের অজান্তেই ঠোঁটের ফাঁক দিয়ে শব্দটা বেরিয়ে আসে। এটা অসম্ভব।
তার অভিজ্ঞতা বলছে ছবিগুলো ফেকো হতে পারে, কিন্তু তার অন্তর্দৃষ্টি চিৎকার করে বলছে এগুলো সত্যি। একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে যায়। সে আবার ছবিগুলো জুম করে দেখে প্রতিটি কোণ, প্রতিটি ছায়া, প্রতিটি খুঁটিনাটি। যতই দেখে, ততই মনে হয় এটা কোনো সাধারণ কিছুর অংশ নয়। এটা এমন এক সত্য, যা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। তার চোখে তখন আর কেবল বিস্ময় নেই, সেখানে ধীরে ধীরে জেগে ওঠে কঠিন, অটল এক সংকল্প। সে নিজের কোট গায়ে জড়িয়ে চোয়াল শক্ত করে বলে, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি কিছুই বিশ্বাস করব না। সে দ্রুত পা বাড়ায় দরজার দিকে। বাইরের রাত তখন নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন লুকিয়ে আছে ঝড়ের পূর্বাভাস। রাতের সেই নিস্তব্ধতা ভেদ করে আদিলের গাড়ি ছুটে চলে জওয়ান ম্যানশনের দিকে। রাত অনেকটা পেরিয়ে গেছে। ঘরের ভেতর এখন নিস্তব্ধতা, শুধু হালকা শ্বাসের শব্দ, আর দূরে কোথাও যেন রাতের নরম নিস্তরঙ্গতা। সানা ধীরে ধীরে উঠে বসে। চাদরটা নিজের অনাবৃত শরীরের চারপাশে জড়িয়ে নেয় সে। রমণী বিছানা ছেড়ে ওঠে, একবার পেছনে তাকায় আর যে গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখে অদ্ভুত শান্তি, যেন বহুদিন পর পাওয়া প্রশান্তি। সানার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। সে আর এক মুহূর্তও দাঁড়ায় না। ধীরে পা ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ে। দরজা বন্ধ হতেই শাওয়ারটা খুলে দেয়। ঝোড়ো ঝোড়ো করে পানি নামতে থাকে মাথার ওপর দিয়ে। প্রথমে সে স্থির দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ তার ভেতরের বাঁধ ভেঙে যায়। সে দেয়ালে হাত রেখে নিচু হয়ে পড়ে, আর নিঃশব্দ কান্না ধীরে ধীরে রূপ নেয় দমবন্ধ করা হাহাকারে। পানির সাথে মিশে যায় তার চোখের জল। বোঝার উপায় থাকে না কোনটা পানি, কোনটা তার ভাঙা অনুভূতি। অতি ক্ষীণ স্বরে বের হয় শব্দটা, কেন? কিন্তু কোনো উত্তর নেই, শুধু ঝরে পড়া পানি। আর ভেতরে জমে থাকা অসংখ্য অপ্রকাশিত কথা। অনেকক্ষণ পরে ধীরে ধীরে নিজেকে সামলায় সানা। মুখে পানি দেয়, চোখ মুছে নেয় বারবার, যেন নিজের ভেতরের ঝড়টা লুকিয়ে ফেলতে চায়। তারপর পোশাক পরে নেয়। দরজা খুলে আবার ঘরে ফিরে আসে। পা ফেলে খুব ধীরে, যেন শব্দ না হয়, যেন এই শান্তিটুকু ভেঙে না যায়। বিছানার পাশে এসে থামে। আর যে এখনো উপুর হয়ে ঘুমিয়ে আছে। তার ঘাড় সমান সিল্কি চুলগুলো এলোমেলো, শ্বাস স্থির, মুখে হালকা ক্লান্তি, কিন্তু তবুও প্রশান্ত। সানা ধীরে বসে পড়ে তার পাশে। তার দৃষ্টি আটকে যায় আর্যের মুখে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এই মুখটা মনে গেঁথে নিতে চায় চিরদিনের জন্য। তার আঙুল কাঁপতে কাঁপতে এগিয়ে যায়, কিন্তু ছোঁয়ার আগেই থেমে যায়। সে হাতটা ফিরিয়ে নেয়, চোখ আবার ভিজে ওঠে। ফিসফিস করে আওড়ায়, এত সুখী দেখাচ্ছে আপনাকে। তার ঠোঁটে এক টুকরো ভাঙা হাসি ফুটে ওঠে। এই সুখটা যেন কখনো না ভাঙে, আমি না থাকলেও। কথাগুলো মুখে বললেও তার চোখ বলছে ঠিক উল্টো কিছু। সানা ধীরে ধীরে ঝুঁকে আসে আর্যের দিকে। তার কাঁপতে থাকা আঙুলগুলো আলতো করে ছুঁয়ে যায় আর্যের মুখ। নিঃশ্বাসটা আটকে আসে তার। যেন এই মানুষটাকে দেখাটাই তার জীবনের সবচেয়ে বড় শান্তি। তার চোখ থেকে নীরবে গড়িয়ে পড়ে দু ফোঁটা জল আর্যের গালে পড়ে। আর্যে সামান্য নড়ে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু ঘুম তাকে আবার টেনে নিয়ে যায় গভীরে। রমণী চোখ তুলে একবার ঘরের কোণে পড়ে থাকা ঘুমের ঔষধের দিকে তাকায়, যেটা সে কেকের সাথে আর্যেকে দিয়েছিল, আর যে তাকে বিশ্বাস করে টু শব্দটি না করে খেয়েছিল। সেই মুহূর্তে সানার ভেতরের বাঁধ ভেঙে যায়। সে আর নিজেকে থামাতে পারে না, একটা হাহাকার বের হয়ে আসে বুকের গভীর থেকে। সে হঠাৎ ঝুঁকে পড়ে আর্যের উন্মুক্ত বুকে, দুই হাতে শক্ত করে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। না, এটা কান্না না, এটা যেন বহু বছরের জমে থাকা ব্যথার বিস্ফোরণ। তার কণ্ঠ ভেঙে যায়। রানভীর, আপনি শুনছেন? না শুনলেও শুনেন, আজ আমি সব বলবো। সে নিজের ঠোঁট কামড়ে ধরেও কান্না থামাতে পারছে না। জানেন, ভালোবাসা এত নিষ্ঠুর হয়, আমি আগে জানতাম না। আমি ভাবতাম ভালোবাসা মানে শান্তি, আশ্রয়, নিরাপত্তা, কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, ভালোবাসা মানে তারা চিহ্ন গুণ। যেখানে জলে জলে মানুষ ছাই হয়ে যায়, তবুও সরে আসতে পারে না। সে একটু উঠে বসে আর্যের মুখটা নিজের দুহাতে আঁচলে ভরে নিয়ে আওড়ায়। আমার তো উচিত ছিল আপনাকে ঘৃণা করা, জানেন। প্রতিটা মুহূর্তে আপনাকে অভিশাপ দেওয়া উচিত ছিল। আপনার নামটা শুনলেই ঘৃণায় কেঁপে ওঠা উচিত ছিল, আপনি কতগুলো প্রাণ নিয়েছেন। তার আঙুলগুলো কাঁপতে থাকে, সে কিছুক্ষণ থেমে ফের বলে, কিন্তু পারলাম না, আমি পারলাম না আপনাকে ঘৃণা করতে। এই হৃদয়টা, এই অবাধ্য, নির্বোধ হৃদয়টা শুধু আপনার নামটাই জানে। সে নিজের বুক দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, এখানে, এখানে শুধু আপনি আছেন। আপনি ছাড়া কিছুই নেই। কেন, কেন এমন হলো? সানা আর্যের কপালে কপাল ঠেকায়। আপনি তো আমাকে ভেঙে দিয়েছেন।
দেখছেন আমি কতটা পাগল। তার চোখ থেকে টপটপ করে জল পড়ে। আপনার জন্য পাগল, শুনছেন? ভালোবাসি আমি আপনাকে। একবার, দুইবার, বারবার, সে বলতে থাকে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। প্রতিটা শব্দে তার গলা ভেঙে যায়। সে হঠাৎ আরজেকে একটু নাড়ায়। উঠুন না, প্লিজ, একবার চোখটা খুলুন। একবার শুনেন আমার মুখে, আমি বলছি। আমি ভালোবাসি আপনাকে। সে কেঁদে ফেলে। আপনি তো এই কথাটার জন্য কতবার কাতর হয়েছেন, কতবার বলেছেন, ওয়াইফি, একবার বলো। আমি বলিনি, আমি চুপ ছিলাম। কারণ আমি ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলাম, যদি একবার বলে ফেলি তাহলে আর কখনো আপনাকে ছাড়া থাকতে পারবো না। সে চোখ বন্ধ করে আওড়ায়। তাই নিজেকে শক্ত করছিলাম, নিজেকে শেখাচ্ছিলাম কিভাবে আপনাকে ছাড়া বাঁচতে হয়। তার হাতটা ধীরে আর্যের হাতটা তুলে এনে নিজের উদরের ওপর রাখে, তার নিঃশ্বাস কেঁপে ওঠে। কণ্ঠটা একেবারে নরম হয়ে যায়। রণবীর, ক্যান ইউ ফিল হিম? তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ও আছে, আমাদের মাঝে, এখানে, আমাদের ভালোবাসা বেঁচে আছে। ওইদিন সাইমা এই পেপারসগুলোই সঠিক সময়ে আপনার থেকে লুকিয়ে ফেলেছে। আপনি জানেন না, কিন্তু আপনি বাবা হতে চলেছেন। সে নিঃশব্দে আবারও কেঁদে ফেলে। আমাদের একটা ছোট্ট পৃথিবী আসছে, যে আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলবে, তোমরা আলাদা হতে পারো না। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর রণবীর, সে এখানে থাকলে আপনার মা ছিনিয়ে নিবে, তারপর আপনার মতো আরেকটা দানব বানাবে। সে হালকা হেসে বলে প্রশ্ন করে, আচ্ছা বলুন তো, ও ছেলে হবে না মেয়ে? আমার মনে হয় ছেলে হবে, একদম আপনার মতো, জেদি, রাগী, কিন্তু ভীষণ ভালোবাসতে জানে। সে একটু থেমে আবার নিজে নিজেই বলতে থাকে, আর যদি মেয়ে হয়, তাহলে যেন আমার মতো না হয়, কারণ আমি চাই না, সে আমার মতো কষ্ট পাক। সে ধীরে ধীরে আর্যের হাতটা চেপে ধরে। আমি ওকে বড় করব, আপনার গল্প শুনিয়ে, বলবো তার বাবা খুব শক্ত, খুব নির্দয়, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ নরম। সে কাঁদতে কাঁদতে বলে, বলবো তার বাবা তাকে খুব ভালোবাসত। বাক্যটুকু বলে হঠাৎ সে মাথা নাড়ে। না, ভালোবাসেন, এখনো ভালোবাসেন, শুধু বলতে পারেন না। সে ধীরে আর্যের কপালে চুমু খায়। আপনি জানেন না, আমি কতটা আপনাকে ভালোবাসি। আপনার প্রতিটা রাগ, প্রতিটা চাহনি, সবকিছুতেই আমি ডুবে গেছি। কিন্তু আমাদের সন্তানের ভালোর জন্য আমাকে যেতে হবে। যাওয়ার কথা তো কবেই ছিল যখনই আপনি বুঝতে পেরেছেন, কিন্তু অবাধ্য হৃদয় আবারও আটকে গেল আপনার মায়াতে। কিন্তু আর না, আপনাকে ছেড়ে যাচ্ছি, কিন্তু ভালোবাসাটা রেখে যাচ্ছি। সে আর্যের হাতটা শক্ত করে ধরে। আমাদের সন্তানের মাঝে, আমার প্রতিটা নিঃশ্বাসে, আপনার প্রতিটা স্মৃতিতে। সে শেষবারের মতো আর্যের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে। আজ, শেষবারের মতো বলছি। ভালোবাসি, রণবীর, ভালোবাসি, আমার সবকিছু দিয়ে ভালোবাসি, এমনভাবে যেখান থেকে আর ফেরার পথ নেই। সানা কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে, মনে হয় সময়টা যেন থেমে গেছে। ঘড়ির কাঁটা চলছে, কিন্তু তার ভেতরের পৃথিবীটা আর এগোচ্ছে না। সে ধীরে ধীরে কাপা হাতে নিজের হ্যান্ডব্যাগটা খুলে ভেতর থেকে একটা সাদা কাগজ বের করে। ডিভোর্স পেপার। কাগজটা হাতে নিয়েই তার আঙুল থেমে যায়। চোখ দুটো স্থির হয়ে থাকে সেই কাগজের ওপর, যেন ওটা কোনো কাগজ না, তার নিজের ভাঙা জীবনের লিখিত রায়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। এটাই তাহলে শেষ। হঠাৎ তার চোখে ভেসে ওঠে আর্যের হাসি, তার রাগ, তার ছোঁয়া, তার ওয়াইফি বলে ডাকা, তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। না, না, আমি পারবো না। সে চোখ বন্ধ করে ফেলে, এক মুহূর্তের জন্য মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে আবার তার বুকে ফিরে যাবে। কিন্তু পরক্ষণেই তার হাতটা নিজের উদরের ওপর চলে যায়। তার নিঃশ্বাস কেঁপে ওঠে। আমার জন্য না, ওর জন্য। ধীরে ধীরে সে আবার চোখ খোলে। রমণী কাঁপতে থাকা হাতে কলমটা তুলে নেয়। কলমটা কাগজের ওপর রাখতেই তার হাত থেমে যায় আবার। আঙুলগুলো কাঁপছে, এতটাই কাঁপছে যেন এই ছোট্ট একটা সাইন করার শক্তিটুকুও নেই তার মধ্যে। রণবীর, নামটা তার ঠোঁট থেকে বেরিয়ে আসে খুব আস্তে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে আর কাঁপতে থাকা আঙুলে সে সাইন করে দেয়, সাথে নিজের আঙ্গুলে থাকা রিংটাও। একটা সাইন, কিন্তু সাইনের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য স্মৃতি, ভালোবাসা, স্বপ্ন, আর ভাঙন। সাইন শেষ হতেই দুফোঁটা জল টুপ করে পড়ে কাগজের ওপর। কালির সাথে মিশে যায়, অক্ষরগুলো একটু ঝাপসা হয়ে যায়। ঠিক যেমন তাদের সম্পর্কটা হয়ে গিয়েছিল। সানা দ্রুত চোখ মুছে ফেলে, নিজেকে শক্ত করার ব্যর্থ চেষ্টা করে। সে নিজের মনেই বলে, কাঁদলে চলবে না। সে কাগজটা ভাঁজ করে সাবধানে রেখে দেয়।
তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার পা দুটো ভারী, প্রতিটা পদক্ষেপ যেন তাকে ছিঁড়ে ফেলছে ভেতর থেকে। সে একবার ফিরে তাকায় আর যে ঘুমিয়ে আছে শান্ত, নিশ্চুপ, যেন কিছুই ঘটেনি। সানার ঠোঁট কেঁপে ওঠে, সে ধীরে ধীরে এগিয়ে যায় তার কাছে। একটু ঝুঁকে তাকিয়ে থাকে ভ্রূক্ষেপহীন। এটাই শেষবার, শেষবার দেখছি আপনাকে। সে হাত বাড়িয়ে আবার মাঝপথেই থেমে যায়। হাতটা নামিয়ে নিয়ে আসে কারণ সে জানে আর একবার ছুঁয়ে দিলে সে আর যেতে পারবে না। তার ঠোঁটে এক ফোঁটা ভাঙা হাসি আসে। ভালো থাকবেন। সে ধীরে ধীরে পেছনে সরে আসে। হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটে। প্রতিটা পা ফেলার সাথে সাথে তার ভেতরের কিছু একটা ভেঙে পড়তে থাকে। দরজার কাছে গিয়ে সে থেমে যায়। শেষবারের মতো ফিরে তাকায়। ফিসফিস করে বলে, যদি আপনি একবার ডাকতেন। কিন্তু না, ঘরটা নীরব, আর যে ও নিশ্চুপ। সানা চোখ বন্ধ করে শেষবারের মতো গভীর নিঃশ্বাস নিয়ে বেরিয়ে পড়ে। সানা নিচে নেমে আসে, পা দুটো যেন নিজের না। প্রতিটা ধাপে মনে হচ্ছে সে নিজের অস্তিত্বকেই পিছনে ফেলে রেখে আসছে। গেটের সামনে এসে থামে, সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন ডক্টর সাইয়েদা। তিনি দরজা খুলে বলেন, সানা মা, তাড়াতাড়ি ওঠো। সময় নেই আমাদের। সানা এগিয়ে যায়, হাত বাড়িয়ে গাড়ির দরজাটা ছুঁয়েও তার হাত থেমে যায় মাঝপথে। মনে হয় কেউ যেন তার বুকের ভেতর থেকে টেনে ধরছে, একটা অদৃশ্য টান যেটা তাকে যেতে দিচ্ছে না। ডক্টর সাইয়েদা একটু বিরক্ত স্বরে বলেন, সানা, আর দেরি করলে সমস্যা হবে। ওঠো। সানা ধীরে মাথা তোলে, তার চোখ দুটো ভিজে, কাঁপছে। 1 মিনিট। ডক্টর সাইয়েদা কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু ততক্ষণে রমণী ওনার দৃষ্টিগোচর হয়ে গেছে। সে ছুটে যায় ভেতরের দিকে, তার বুক ধকধক করছে, মনে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে। সে দরজা খুলে ঢুকে পড়ে রুমে। আর যে ঠিক আগের মতোই শুয়ে আছে, শান্ত, গভীর ঘুমে নিমজ্জিত। সানার বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। সে ছুটে যায় তার কাছে, গিয়ে বিছানার পাশে বসে পড়ে। কাঁপা কাঁপা হাতে তার কাঁধ নাড়ায়। রানভীর, রানভীর, উঠুন, প্লিজ উঠুন। বিপরীতে কোনো সাড়া নেই। ডক্টর সাইয়েদার দেওয়া হাই লেভেলের ঘুমের ঔষধ দেওয়া হয়েছে তাই। সে আরেকটু জোরে ঝাঁকায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। শুনছেন? উঠুন না। আমি চলে যাচ্ছি। শুনছেন? আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। সে হাতে তার মুখটা ধরে, গোপন কণ্ঠনালী ফুঁড়ে শব্দগুলো বের হতে চাইছে না। একবার চোখ খুলুন, শুধু একবার। আমাকে আটকান, প্লিজ আটকান আমাকে, বলুন না, যেও না ওয়াইফি, একবার বলুন। সে হাহাকার করে ওঠে। আমি আর যাব না, আমি কোথাও যাব না, শুধু একবার ডাকুন। তার কপালটা আর্যের কপালে ঠেকিয়ে দেয়। আপনার ওয়াইফি চলে যাচ্ছে, শুনছেন? আপনি তো বলতেন, আমি না থাকলে আপনি বাঁচবেন না, তাহলে আজ এত চুপ কেন? সে তার হাত নিজের হাতে চেপে ধরে। ধরুন আমাকে, প্লিজ ধরুন। কিন্তু না, বিপরীত পাশের মানব একদম নিস্তব্ধ। তার বুক ওঠানামা করছে ধীর ছন্দে। গভীর, অচেতন ঘুমে ডুবে আছে সে। সানার চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। সানার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। সে বুঝতে পারে আজ তাকে কেউ আটকাবে না, কেউ না। সে ধীরে ধীরে ঝুঁকে পড়ে আর্যের কপালে এক টুকরো কাপা চুমু এঁকে দেয়। চুমুর সাথে সাথে তার চোখ থেকে ঝরে পড়ে উষ্ণ জল। ফিসফিস করে বলে, ভালো থাকবেন, আমার রানভীর। আর আমাকে ক্ষমা করে দেবেন। সে চোখ বন্ধ করে 1 সেকেন্ড থাকে, যেন এই মুহূর্তটা নিজের ভেতরে আটকে রাখতে চাইছে চিরকালের জন্য। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আর একবারও ফিরে তাকানোর সাহস হয় না তার। কারণ সে জানে একবার তাকালে সে আর যেতে পারবে না। সে পেছনে ফিরে ধীরে, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। তার পায়ের শব্দও যেন লুকিয়ে যায় এই নিঃশেষ হয়ে যাওয়া ভালোবাসার সাক্ষী হয়ে। আর বিছানায় আর্যে পড়ে থাকে নিশ্চুপ, অজান্তে হারিয়ে ফেলে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে। এয়ারপোর্টের বিশাল কাচঘেরা প্রবেশপথের সামনে এসে গাড়িটা থামে। চারদিকে মানুষের ভিড়, ঘোষণা ভেসে আসছে, কিন্তু সানার কাছে সবকিছু যেন অস্পষ্ট। দূরের কোনো শব্দ, তার পৃথিবীটা যেন ওই একটা জায়গাতেই আটকে আছে, একটা ঘর, একটা মানুষ, আর এক অসমাপ্ত ভালোবাসা। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে বের হয়ে চারদিকে তাকায়। এয়ারপোর্টের এই ভিড়ের মাঝেও সে নিজেকে ভয়ঙ্কর একা মনে করে। ডক্টর সাইয়েদা তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে সানার দিকে বাড়িয়ে দেন। এই নাও। সানা কাপা হাতে নেয়। ফাইলটা খুলে দেখে ভেতরে একটা নতুন পাসপোর্ট, নতুন নাম, নতুন পরিচয়, আর একটা প্লেনের টিকিট। এগুলো করার জন্যই তার 1 মাস সময় লেগেছে। তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। এটা, ডক্টর সাইয়েদা শান্ত স্বরে বলেন, আজ থেকে তুমি আর আগের সানা না। তোমার নাম,
তোমার পরিচয় সব বদলে গেছে। সানা কিছু বলতে পারে না। হঠাৎ সে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। নিঃশব্দে কেঁদে ওঠে, কোনো শব্দ নেই, শুধু তার শরীর কাঁপছে। ডক্টর সাইয়েদা একটু থমকে যান, তারপর ধীরে ধীরে হাত রাখেন সানার পিঠে। স্নেহভরা কণ্ঠ শুধালো। কাঁদে না, মা। তিনি মাথায় হাত বুলিয়ে দেন। তোমার কাঁদার সময় এখন না, তোমার বাঁচার সময়। সানা কাঁপা কণ্ঠে বলে, আমি থাকতে পারতাম না এখানে? ডক্টর সাইয়েদার চোখ হঠাৎ কঠিন হয়ে যায়। না, তুমি এখানে থাকলে, তুমি মরতে না, তার আগে হাজারবার ভেঙে যেতে। তিনি একটু কাছে ঝুঁকে এসে সতর্কবাণী ছুড়ে তার দিকে। শোনো সানা, ভালো করে শোনো, তুমি ভাবছ, এখানে শুধু ভালোবাসা আছে? না, এখানে ভালোবাসা একটা দুর্বলতা, আর দুর্বলতাকে এখানে শিকার বানানো হয়। সোফিয়া ওতপেতে বসে আছে আর্যের বাচ্চাটাকে কেড়ে নেবে, নিজের উত্তরাধিকারী বানাবে, আরেকটা আর্যে তৈরি করবে। তুমি কি চাও তোমার সন্তান বড় হয়ে রতারা চিহ্নতের উপর দাঁড়িয়ে থাকা একটা সাম্রাজ্যের মালিক হোক? সানা মাথা নাড়ায়, চোখে মুখে ফুটে ওঠে আতঙ্ক। না, আমি। ডক্টর সাইয়েদা তাকে থামিয়ে দেন। শুধু তাই না, সোফিয়া ছাড়াও আর্যের শত্রুর অভাব নেই, তার মধ্যে সবচেয়ে বড় সত্য হল লরেন্সের বংশধররা বেঁচে আছে। ওর ছেলে মার্কান স্টিফেন এখন বিডিতে আছে। আর ওরা তোমার বাচ্চাটাকে মেরে ফেলতেও এক সেকেন্ড ভাববে না। সানা লরেন্সের নাম শুনতেই স্তব্ধ হয়ে যায়। না, হ্যাঁ, এই খেলায় ক্ষমতার জন্য মানুষ নিজের রতারা চিহ্ন তোকেও ছাড়ে না। তোমার সন্তান তো কিছুই না তাদের কাছে। তিনি চারদিকে তাকিয়ে ফের বলেন, তুমি জানো না তোমার শত্রু কারা, কার মুখে হাসি, আর কার হাতে ছুরি লুকানো। আজ যারা তোমার পাশে দাঁড়িয়ে আছে, কাল তারাই তোমার সন্তানের রক্তে হাত রাঙাতে পারে। সানার চোখ ভিজে ওঠে আবার। কিন্তু রানভীর আছে, এই নামটা বলতেই তার গলা ভেঙে যায়। ডক্টর সাইয়েদা ধীরে মাথা তোলে, তার ঠোঁটে এক টুকরো তাচ্ছিল্যের হাসি। যুদ্ধে যদি শত্রু সামনে থাকে, তাহলে জয়ের সম্ভাবনা থাকে। কিন্তু যদি শত্রু নিজের ঘরের ভেতরে থাকে, তাহলে রতারা চিহ্ন তো নিশ্চিত। তিনি সানার চোখের দিকে তাকিয়ে বলেন, আর সেই রক্তটা যদি তোমার সন্তানের হয়, তুমি সহ্য করতে পারবে? সানা নিঃশ্বাস নিতে ভুলে যায় যেন। ডক্টর সাইয়েদা ধীরে ধীরে বলেন, এখানে বাঁচতে হলে একটাই নিয়ম, তোমাকে রক্তে হাত ভেজাতে হবে। না হলে, তোমার হাতেই রক্ত মাখানো হবে। আমি বলবো না আমার ছেলে নির্দোষ। আমার ছেলেও পাপী, কারণ এই খেলায় বাঁচতে গেলে পাপী হতে হয়। কেননা এখানে দুটো পথ। হয় তাদের সাথে হাত মিলাও, নয়তো তাদের হাতে নিজের জীবন তুলে দাও। মাঝামাঝি কিছু নেই। চারপাশে যেন বাতাস ভারী হয়ে ওঠে। সানা ধীরে ধীরে চোখের জল মুছে তার পেটের উপর হাত রাখে। তার কণ্ঠ খুব আস্তে করে বের হয়। আমি আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে চাই। ডক্টর সাইয়েদা মাথা নেড়ে বলেন, তাহলে তোমাকে যেতে হবে, ওকে একটা স্বাভাবিক জীবন দাও, যেখানে রক্ত না, ভালোবাসা থাকবে, যেখানে রাতের ঘুম ভাঙবে না গুলির শব্দে, যেখানে ও মানুষ হবে, দানব না। আর হ্যাঁ, ওই মার্কানকে খুঁজে পাওয়ার পর আমি তোমাকে আবার নিয়ে আসব। আর হ্যাঁ, নিজেকে শক্ত করো, মায়েদের সফরটা সবসময় কঠিনই হয়। ওখানে আমার ফ্রেন্ড আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমি তোমার সাথে যোগাযোগ করব। আর ওই ফাইলে একটা ব্যাংকের কার্ড আছে, তুমি ওখান থেকে টাকা তুলবে। সাইমা, এসবের কোন তোমার দরকার লাগবে? তুমি নিজের বা আর্যের কোন কার্ড ব্যবহার করতে পারবে না। মেয়ে যখন বানিয়েছি তখন মায়ের সকল দায়িত্ব আমিই পালন করব। যাও, আমি সময় করে আসব। ওয়াদা। তিনি হেসে সানার বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে। পাক্কা অলা ওয়াদা। সানা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে ভেতরের দিকে। প্রতিটা পা যেন হাজার কষ্টের ভারে ভারী। গেটের কাছে এসে থেমে হঠাৎ সে পেছনে ফিরে তাকায়। চোখ দুটো ভেজা, ভরা এক আশায়। যেন এই মুহূর্তে হঠাৎ আর যে দৌড়ে আসবে আর চিৎকার করে বলবে, ওয়াইফি, থামো। কিন্তু না, কেউ আসে না। শুধু ভিড়, অচেনা মানুষ, অচেনা শব্দ আর এক অসহনীয় শূন্যতা। সানার ঠোঁট কেঁপে ওঠে, খুব আস্তে ফিসফিস করে। একবার, শুধু একবার। কোনো উত্তর নেই। সে চোখ বন্ধ করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। এবার আর পেছনে তাকায় না। কারণ সে জানে যে মানুষটার জন্য সে অপেক্ষা করছে, সে আজ ঘুমিয়ে আছে আর সে চলে যাচ্ছে চিরতরে বহুদূরে। মিসেস সাইয়েদা সানাকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। গাড়িতে ওনার মুঠোফোন একটু পরপরই কেঁপে উঠছে। উনি খুব ভালো করেই জানেন কারা কল করছে। তিনি গাড়িটাকে এক সাইডে পার্ক করে ফোন উঠান। বিপরীত পাশ থেকে আসে কর্কশ কণ্ঠস্বর। আপনার দুঃসাহস দেখে আমি অবাক। মনে হচ্ছে নিজের ছেলের জীবনের কোন পরোয়া নেই।
এ পাশে থাকা ভদ্রমহিলার ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে শক্ত কণ্ঠে বলেন, ছেলের জীবনের পরোয়া করলে আরও ৩২ বছর আগেই পালিয়ে যেতাম। তোদের কি মনে হয় আমি এতদিন নিজের ছেলের জন্য চুপ ছিলাম? না, ওই নিষ্পাপ মেয়েটার জন্য, ওই নিষ্পাপ বাচ্চাটার জন্য চুপ ছিলাম। বিপরীত পাশের ব্যক্তির কপালে ভাঁজ পড়ে সন্দেহজনিত গলায় শুধায়, তার মানে আর্যের বাচ্চাটা বেঁচে আছে? মিসেস সাইয়েদা চিৎকার করে বলেন, হ্যাঁ, ও বেঁচে আছে। তোদের মতো নিকৃষ্ট, তোরা একটা মাকে দিয়ে আরেকটা মায়ের বুক খালি করতে চাইছিস। বিপরীতে ব্যক্তি নিজের দন্ত চেপে বলে, কোথায় পাঠিয়েছেন? ওকে চুপচাপ বলেন, না হলে কি করবি? মেরে ফেলবে। না হলে আপনার স্বামীর মতো। আমি আমার স্বামীর হত্যাকারীদের ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মেয়ের দিকে বাড়ানো প্রতিটা হাত আমি ভাঙব। আমি সাইয়েদা তুতমিশ থাকতে কেউ আমার মেয়ের দিকে হাত বাড়াতে পারবে না। সোফিয়া তোর বাপ লরেন্সকে যেভাবে মেরেছে তার থেকেও নিকৃষ্টভাবে আরজে তোকে মারবে। তাই নাকি? আমি এক্ষুনি আরজেকে সব বলে দেব। মুসাবকে তুই বিড়িতে এনেছিস, ও তো জানতই না ওর ভাই কোথায় ছি। ওনার কণ্ঠনালী থেকে আর বাকিটা বেরোনোর আগেই তার গাড়ির কাঁচ ভেঙে সামনে থেকে একটা গুলি এসে লাগে ঠিক তার বুকের বামপাশে। তিনি ধীরে মাথা নামিয়ে বুকের দিকে তাকান, পর মুহূর্তে একসাথে কতগুলো গুলি চলে। ওনার হাত থেকে মোবাইল কবেই পড়ে গিয়েছে। তিনি ধীরে ধীরে গড়িয়ে পড়েন পাশের সিটে। মুঠোফোন থেকে তখনও শব্দ আসছে, যত বড় ক্ষমতা নয় তত বড় কথা। মিসেস সাইয়েদা শেষবারের মতো নিজের চোখ বন্ধ করার আগে চোখের সামনে ভেসে ওঠে সানার নিষ্পাপ হাসি আর রিজভির বিরক্তি মাখা চেহারা। ভেসে ওঠে একটু আগে সানাকে দেওয়া কথা, পাক্কা অলা ওয়াদা, আর ওই দিনের রিজভিকে বলা কথাটা, একদিন তুমি ঠিকই বিয়ে করবে কিন্তু তোমার মা আর থাকবে না। শেষ নিঃশ্বাসের আগে তিনি বিড়বিড় করে বলেন, সানা মা, ওরা তোমার বাচ্চাকে মেরে ফেলবে, রিজভি মাইসা। ব্যাস, বাকিটা আর বলা হলো না। তার আগে পৃথিবী ত্যাগ করলেন এক দুঃসাহসী মা। কিছুক্ষণ পরেই একটা বড় ট্রাক ধাক্কা মেরে ফেলে দিল তার গাড়িটা পাশের খাদে। সবার অজান্তেই একজন যোদ্ধা মা চিরবিদায় নিয়ে নিল, আর কেউই জানতেই পারল না। এদিকে মিসেস সাইয়েদার গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা বাইকের ওপর বসা মানবের ঠোঁটের কোণে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে কানে থাকা ডিভাইসে বলে, ড্যাড, ইট শ ডান। বিপরীত পাশের ব্যক্তি নিজের দাঁত চেপে চিৎকার করে বলে, ইডিয়েট, আর্যের বাচ্চাটা এখনো বেঁচে আছে। কি? এই মুহূর্তে এয়ারপোর্টে গিয়ে দেখ, শুট হার রাইট নাও। যে কোন মূল্যে আর্যের বাচ্চাটা যেন না বাঁচে। আর আমি এয়ার ট্রাফিক কন্ট্রোলে কথা বলছি, ওরা মেয়েটাকে আটকে রাখবে। হ্যারি আপ। ওকে ড্যাড, বলে সে নিজের বাইক এয়ারপোর্টের দিকে ছুটিয়ে নিয়ে যায় হাই স্পিডে। আজকের সকালটা যেন অন্যরকম। ভোরের আলো উঠলেও সূর্যের কোনো উজ্জ্বলতা নেই, আকাশটা ভারী, থমথমে, ধূসর এক চাদরে ঢেকে আছে পুরো শহর। মেঘগুলো নিচে নেমে এসেছে, এতটাই নিচে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে। সাথে ভিজে মাটির গন্ধ, যেন বৃষ্টি আসার আগে পৃথিবী নিজের শ্বাস ধরে আছে। দূরে কোথাও মেঘের গর্জন মৃদু, তারপর আবার নীরবতা। হঠাৎ একটা তীব্র বজ্রপাত আকাশ কাঁপিয়ে দেয়। সেই শব্দে বিছানায় শুয়ে থাকা মানবের ঘুম ভেঙে যায়, পুরোপুরি না, কিন্তু তার চেতনা যেন ধীরে ধীরে ভেসে ওঠে ঘুমের গভীরতা থেকে। তার মাথাটা ভারী, অস্বাভাবিকভাবে ভারী মনে হচ্ছে। চোখ খুলতে কষ্ট হচ্ছে। আর যে চোখ না খুলেই অভ্যাসবশত পাশে হাত বাড়ায়। নিজের ঘুম জড়ানো কণ্ঠে ডাকে, মাই লাভ। তার আঙুলগুলো বিছানার খালি জায়গায় স্পর্শ করে, অনুভূত হয় কোনো উষ্ণতা নেই, কোনো মানুষ নেই। সে ভ্রু কুঁচকে ফের হাত বাড়ায়, এবার একটু দ্রুত, একটু অস্থির হয়ে। তবুও শূন্যতা, তার বুকের ভেতর হালকা একটা ধাক্কা লাগে। ধীরে ধীরে চোখ খোলে সে। দৃষ্টি ঝাপসা, হালকা মাথা ঘুরছে। সে মাথা তুলে তাকায়, রুমটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। বিছানার পাশ ফাঁকা, চাদরটা ভাঁজ হয়ে আছে, কিন্তু সেখানে রমণীর কোনো চিহ্ন নেই। আর যে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। মনে হয় তার মস্তিষ্ক এখনো কাজ করতে চাইছে না। ঘুমের ঔষধের প্রভাব তাকে ভারী করে রেখেছে। সে চোখ বন্ধ করে আবার খুলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। তারপর ধীরে ধীরে উঠে বসে মাথাটা ধরে, চোখ কুঁচকে ফেলে, মুখ থেকে নিঃসৃত হয় বিরক্তিকর শব্দ, উফ। কিন্তু সে এখনো পুরোপুরি বুঝতে পারছে না কিছু। না সানার অনুপস্থিতি, না এই অদ্ভুত নীরবতা। আর যে বিছানা থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ডরোবের পাশ থেকে একটা টাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার অন করতেই ঠান্ডা পানি ঝরে পড়তে শুরু করে তার শরীরের উপর। পানির ধারা ধীরে ধীরে গড়িয়ে পড়ে মুখে, চোখে, গলায়। মনে হচ্ছে সে নিজেকে জাগানোর চেষ্টা করছে।
এই ভারী ঘুম, এই ঝাপসা ভাব থেকে বের হওয়ার চেষ্টা। সময় গড়ায়, একটা পুরো ঘন্টা পর সে টাওয়াল দিয়ে মুখ মুছে দরজা খুলে বাইরে বের হয়। বহুদিন পর ঘুমের ঔষধের প্রভাবে মাথা এখনো ভারী হয়ে আছে। রুমে আসতেই এক অদ্ভুত শূন্যতা আরজেকে ঘিরে ধরে। রুমটা কেমন যেন ফাঁকা, নিস্তব্ধ, যেন কিছু একটা ছিল যা এখন আর নেই। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎই যেন অস্থিরতা গ্রাস করে তাকে। নিম্নস্বরে ডাকে, ওয়াইফি। বিপরীতে কোনো সাড়া নেই। সে এবার দরজার দিকে এগিয়ে যায়, পা দুটো দ্রুত, অস্থির হয়ে উঠছে ধীরে ধীরে। সিঁড়ি বেয়ে নামতে নামতে তার কণ্ঠস্বর আরো জোরে ওঠে। সানা, সানা, হোয়ার আর ইউ, ওয়াইফি। তার কণ্ঠস্বর ফাঁকা বাড়ির দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কিন্তু কোনো সাড়া নেই। নিচে এসে চারদিকে দৃষ্টি নিক্ষেপ করে ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন সবকিছু আগের মতোই আছে, কিন্তু মানুষটা নেই। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর ধক করে ওঠে। হঠাৎ তার মাথায় একটা চিন্তা আসে। গতরাতে সে পার্কিং লটে এসপির গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে যায়। উদ্বেগটা ধীরে ধীরে রূপ নেয় বিরক্তি আর রাগে, চোয়াল শক্ত হয়ে যায়, সে দাঁত চেপে আওড়ায়। এই সকাল সকাল, ওর কাছেই গেছে, এতদিন ওই বারোভাতারিটাকে সহ্য করেছি, কিন্তু আর না। সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে পড়ে। সোজা গিয়ে দাঁড়ায় এসপির ফ্ল্যাটের সামনে। এক সেকেন্ডও নষ্ট না করে একটানা কলিং বেল চাপতে থাকে। কিছুক্ষণ পর দরজাটা ধীরে খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে সানিতা। সে দরজার সামনে দাঁড়িয়ে আরজেকে দেখে একদম থমকে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। বিস্মিত স্বরে বলে, আরজে। আরজে এক মুহূর্ত তার দিকে তাকিয়ে নিজেকে সংবরণ করে গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে, সানা কোথায়? সানিতা কিছু বলতে গিয়েও থেমে যায়, সে ভ্রু কুঁচকে প্রত্যুত্তর করে, সানা শিস তো এখানে আসেনি। একটা নিস্তব্ধতা নেমে আসে। কয়েক পল আরজে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে অবিশ্বাস ধীরে ধীরে জমতে থাকে। কি বললে? আমি সত্যিই বলছি সি সেখানে নেই। সানিতার মুখে আবারও একই স্বীকারোক্তি শোনার পর মুহূর্তেই যেন আরজের ভেতরের মাটি সরে যায়। এক সেকেন্ডের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎই তার চোখে একটা অদ্ভুত ঝলক দেখা যায়। মনে পড়ে একটু আগে বেডের পাশের টেবিলে কিছু কাগজ ছিল। সে ভেবেছিল সানার কোনো ডিজাইন হবে। কিন্তু তার বুকের ভেতর হঠাৎ ধক করে ওঠে। নিজের মধ্যে বিড়বিড় করে ওঠে, শিট। আর এক মুহূর্তও দেরি না করে না হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দৌড় দেয় নিজের ফ্ল্যাটের দিকে। তার পা যেন মাটিতে পড়ছে না, এত দ্রুত সে ছুটছে। লিফট, করিডোর সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে তার চোখে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুকের ভেতরটা কেমন টনটন করছে। সে এক ঝটকায় ফ্ল্যাটে ঢুকে গলা ফাটিয়ে চিৎকার করে, সানা, ওয়াইফি। বারবার ডাকার পরও কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে পড়ে। চোখ সরাসরি গিয়ে পড়ে বেডের পাশে টেবিলটায়, যেখানে কাগজগুলো এখনও ঠিক সেভাবেই পড়ে আছে। সে তড়িঘড়ি করে একটানে কাগজগুলো তুলে নেয়। চোখ নামিয়ে দেখা মাত্রই তার নিঃশ্বাস যেন আটকে যায়, পুরো শরীর জমে যায়, চোখের মনি স্থির হয়ে যায় সেখানটায়। সে মনে মনে পড়ছে, কিন্তু যেন কিছুই বুঝতে পারছে না। শব্দগুলো চোখে আসছে কিন্তু মাথা সেগুলো গ্রহণ করতে অস্বীকার করছে। শব্দটা গলায় আটকে এক ধাক্কায় বেরিয়ে আসে, ডিভোর্স। আরজের চোখ কাগজের ওপর স্থির, ডিভোর্স পেপার। শব্দটা যেন তার মাথার ভেতর বিস্ফোরণের মতো বাজে। সে যেন বিশ্বাসই করতে পারছে না। তার চোখ দ্রুত নিচে নামে যেখানে সানার সাইন। সে পাগলের মতো কাগজগুলো উল্টেপাল্টে দেখতে থাকে, যেন কোথাও ভুল খুঁজে পাবে, যেন কেউ মজা করেছে, যেন এটা কোনো খেলা। কিন্তু প্রতিটা লাইন, প্রতিটা শব্দ সবকিছুই নির্মমভাবে সত্যি। তার কণ্ঠ ফুঁড়ে বের হয়, সানা এটা করতে পারে না। তার চোখ লাল হয়ে ওঠে ভয় আর হারানোর আতঙ্ক। সে এক ঝটকায় কাগজগুলো বেডের ওপর ছুঁড়ে ফেলে তারপর দুই হাত দিয়ে মাথা চেপে ধরে। সে চিৎকার করে ওঠে, ড্যাম ইট! আরজে প্রথমে তড়িঘড়ি করে মোবাইল বের করে সানাকে কল করতেই দেখে মোবাইল বিছানার একপাশে পড়ে আছে। সে তাড়াতাড়ি লোকেশন চেক করার জন্য অ্যাপে ঢুকার দেখে তার দেওয়া রিংটাও নিচে পড়ে আছে। মুহূর্তে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। তার চোখ ঘুরে বেড়াচ্ছে রুমের চারদিকে, এই বিছানা, এই চাদর, এই বালিশ, সবকিছুতে সানার ছোঁয়া, আর এখন সে নেই। এক মুহূর্ত, শুধু এক মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে ছিল সে। তারপর হঠাৎই একটানে কাগজগুলো নিয়ে মুঠোয় চেপে ধরে ছিঁড়ে ফেলে। শব্দগুলো যেন রুমের নিস্তব্ধতা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। ডিভোর্স পেপারটা সেকেন্ডের মধ্যেই হয়ে গেল অসংখ্য ছিন্নভিন্ন কাগজের টুকরো। সেগুলো তার হাত থেকে ঝরে পড়ে মেঝেতে ছড়িয়ে গেল, ঠিক তার ভেতরের ভাঙ্গনের মতোই।
সে উন্মাদের মতো আবারও নিচে পড়া কাগজের টুকরাগুলো আরও ছোট ছোট টুকরা করতে শুরু করে। তার নিঃশ্বাস কেঁপে উঠল। বুকটা দ্রুত উঠানামা করতে লাগল। সে মাথা নাড়তে থাকে বারবার। না, না, না। তার চোখের ভেতর যেন কিছু একটা বদলে যাচ্ছে, একটা অন্ধকার ছায়া ঘন হয়ে উঠছে ধীরে ধীরে। তার আঙুলগুলো কাঁপছে, হাত শক্ত হয়ে আসছে। মনে হচ্ছে, ভেতরের দানবটা জেগে উঠছে। আর যে হঠাৎ নিজের বুক চেপে ধরে নিজেই নিজেকে বলে, স্টপ, স্টপ ইট। কিন্তু তার মাথার ভেতর যেন একসাথে হাজারটা শব্দ বাজছে, সানার কণ্ঠ, তার হাসি, তার কান্না আর সেই শব্দ, ডিভোর্স, আকস্মিক সে চিৎকার করে ওঠে। আহ! আর যে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। তার চোখ এখন একদম রক্তিম, উন্মত্ত হয়ে গিয়েছে। সে প্রায় হোঁচট খেতে খেতে কাবার্ডের দিকে ছুটে যায়। কাবার্ড খুলতে গিয়েও হাত কেঁপে যায়। নিজেকেই তাগাদা দেয়। ফাস্ট, ফাস্ট। অবশেষে দরজা খুলে ভেতর থেকে ছোট একটা শিশি বের করে। তার হাত এতটাই কাঁপছে যে শিশিটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। ঢাকনাটা খুলতেই অর্ধেকের বেশি ট্যাবলেট মেঝেতে পড়ে ছড়িয়ে যায়। শিট! সে ঝুঁকে পড়ে কিন্তু কাঁপতে থাকা হাতে ঠিকমতো তুলতেও পারছে না। শেষমেশ কোনোমতে একটা ট্যাবলেট তুলে নেয়, মুখে ঢুকিয়ে পানি ছাড়াই গিলে ফেলার চেষ্টা করে। তার গলা শুকিয়ে থাকার কারণে ট্যাবলেটটা গলায় আটকে আসে, সে বহু কসরতে সেটাকে গিলে একটা দম ছেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। তার শ্বাস এখন সম্পূর্ণ এলোমেলো, দ্রুত, ভারী, অনিয়মিত। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সে দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। চুলগুলো মুঠো করে ধরে টান দেয়। কন্ট্রোল, কন্ট্রোল। তার আঙুলগুলো চুলের ভেতর ঢুকে যায় এমনভাবে চেপে ধরে যেন এখনই ছিঁড়ে ফেলবে, কপাল ঘামে ভিজে গেছে, চোখ বন্ধ, কিন্তু ভেতরে ঝড় থামছে না। মনে হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু বের হয়ে আসতে চাইছে যেটাকে সে এতদিন ধরে আটকে রেখেছিল। মেঝেতে বসে থাকা অবস্থাতেই ধীরে ধীরে হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয় সে। তার আঙুলগুলো এখনো কাঁপছে কিন্তু চোখজোড়া ভয়ঙ্কর ঠান্ডা। স্ক্রিন অন হতেই প্রথমেই সে নামটা খুঁজে। জ্যাক। কিছু একটা মনে পড়তেই তার আঙুল কল বাটনের ওপর থেমে থাকে। তার মাথার ভেতর ভেসে ওঠে গত রাতের সেই মুহূর্ত, সানার নরম আবদার। আজ শুধু আমরা দুজন থাকবো প্লিজ, আর কাউকে আনবেন না। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বিকৃত হাসি ফুটে ওঠে। সে চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। আমি বিশ্বাস করেছিলাম, খুব ধীরে বলে সে। তারপর হঠাৎই ফোনটা শক্ত করে চেপে ধরে। তার চোয়াল শক্ত হয়ে আসে, এতটাই শক্ত যে দাঁত কিচকিচ শব্দ করে ওঠে। গলার শিরাগুলো ফুলে উঠেছে। তুমি আমাকে প্ল্যান করে ফাঁদে ফেলেছ? আর যে আর এক ন্যানো সেকেন্ডও দেরি না করে জ্যাককে কল করে। বিপরীত পাশের মানব ফোন ওঠাতেই আর যে রুক্ষ স্বরে আদেশ ছুড়ে। জ্যাক, লিসেন, পুরো শহরে লোক লাগাও। রাস্তাঘাট, হোটেল, বর্ডার সব জায়গায় লোক বসা চাই, আগামী 24 ঘন্টার মধ্যে, আমার ওকে চাই। বিপরীতে জ্যাক, ওকে চাই, বলতেই মুহূর্তে বুঝে যায় কার কথা বলছে। বসো, ম্যাম। কিভাবে? তাকে থামিয়ে আর যে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলি আওড়ায়। আমার পাখির বহুদিন পর শখ হয়েছে আকাশে উড়ার, ডানাগুলো কাটতে হবে, লিসেন কেয়ারফুলি। ও পৃথিবীর যেখানেই থাকুক, মাটি খুঁড়ে হলেও বের করে আনবে, এয়ারপোর্ট, বাস টার্মিনাল, প্রাইভেট জেট সব চেক কর, নকল আইডি, নতুন পাসপোর্ট, সব স্ক্যান করো, যে কেউ হেল্প করলে। সে একটু থেমে বলে, একটাও বাঁচবে না। ওপাশ থেকে এবার জ্যাকের কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে। আন্ডারস্টুড, বসো। আর যে কল কেটে ল্যাপটপে পুরো মুন লাইটের সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। তার চোখ স্ক্রিনে আটকে যায়, ফুটেজ একের পর এক চলছে। হঠাৎ সে থেমে যায়। তার চোখ সরু হয়ে আসে। স্ক্রিনে দেখা যায় মিসেস সাইয়েদার গাড়ি। সানাকে নিয়ে বের হচ্ছে। তার বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে ওঠে কিন্তু সে সেটাকে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে কাইলিনকে কল করে। বিপরীত পাশের মানব ফোন ওঠাতেই সে গর্জে ওঠে। কাই, জি বর্ষ। এই নাম্বারটা ট্র্যাক কর এখনই, আমি লোকেশন চাই, লাইভ লোকেশন। রাইট নাও। কাইলিন দ্রুত টাইপ করতে থাকে কিছুক্ষণ পর বলে, বর্ষ, গাড়িটা কাল রাত থেকে এয়ারপোর্ট রোডে গেছে, তারপর আর ফেরেনি। একটা ভারী নীরবতা নেমে আসে। আর্যের চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। সে ফিসফিস করে, এয়ারপোর্ট। তারপর হঠাৎ সে ঘুরে দাঁড়ায়। দৌড়ে নেমে আসে নিচে। পার্কিং লটে ঢুকেই সোজা গিয়ে দাঁড়ায় তার বাইকের সামনে। এক ঝটকায় চাবি ঘুরিয়ে, ইয়ামাহা, নিয়ে বেরিয়ে পড়ে। তার চোখে এখন একটাই লক্ষ্য। সানা। সে দাঁত চেপে বলে, তুমি পালাতে পারবে না। বাইকটা এক ঝটকায় শহরের রাস্তায় ঝড়ের মতো ছুটতে থাকে এয়ারপোর্টের দিকে। তার বের হওয়ার পিছন দিক দিয়েই আরেকটা গাড়ি বের হয়।
ভিতরে আব্বাস ও তার আপন ছোট ভাই আরব বংশ উদ্ভূত জিহাদ। সে তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তিলকা আল ফাতাহ হারাবাত কাবলা আনো নাকতুলাহা। ভাই, ওই মেয়েটা মতারা চিহ্নরার আগেই পালিয়ে গেছে। হুম, ভাগ্য ভালো ছিল বলে, ম্যানশনে চল। দুজনে গাড়ি ঘুরিয়ে ম্যানশনের দিকে চলে যায়। এদিকে শহরের অদূরে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক ম্যানশনের গেট যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। একটার পর একটা কালো গাড়ি বের হতে থাকে। সশস্ত্র গার্ডরা দৌড়ে দৌড়ে গাড়িতে ওঠে, কারো হাতে রাইফেল, কারো কোমরে পিস্তল। জ্যাকের তরফ থেকে অর্ডার ছুটে যায় একের পর এক। টার্গেট মিসেস, নো মিস্টেক। মুহূর্তের মধ্যে গাড়িগুলো ছড়িয়ে পড়ে শহরের প্রতিটা দিকে, যেন শিকার খুঁজতে বের হওয়া হিংস্র পশুর দল। জ্যাক নিজেই নেমে পড়ে ফিল্ডে। প্রথম এয়ারপোর্ট সে ঢুকেই চিৎকার করে ওঠে, সিসিটিভি ফুটেজ খুলুন, গত 12 ঘন্টার। স্টাফরা একে অপরের দিকে তাকায়, কেউ কিছু বলার আগেই তার লোকজন পুরো কন্ট্রোল রুম দখল করে নেয়। এই মুখটা খুঁজুন। সে সানার ছবি সাবধানে রাখে টেবিলে। আর এই গাড়ি, এই নাম্বার, 5 মিনিটের মধ্যে না পেলে আমি নিজে খুঁজে নেব। আকাশ তখনও গুমট, যেন ঝড় আসার আগে প্রকৃতি নিজেই নিঃশ্বাস আটকে আছে। সেই ভারী, দমবন্ধ করা আবহাওয়ার মধ্যেই এয়ারপোর্টের বিশাল কাচঘেরা প্রাঙ্গণে হঠাৎ যেন এক অদৃশ্য ঝড় নেমে আসে, আর সেই ঝড়ের নাম আর যে। তার বাইকের গর্জন যেন বাইরে থেমে গেলেও, তার ভিতরের ঝড় কোনোভাবেই থামেনি। দরজা ঠেলে ভেতরে ঢোকার মুহূর্তেই তার উপস্থিতি পুরো পরিবেশকে বদলে দেয়। তার চোখ দুটো রক্তাভ, নিদ্রাহীন, তীব্র ক্রোধ আর আতঙ্কে জ্বলে উঠেছে। মনে হচ্ছে যেন সে কাউকে খুঁজছে না, বরং কাউকে শিকার করছে। প্রথমেই সে চারপাশে তাকিয়ে খুঁজতে থাকে। তার কণ্ঠস্বর পুরো হলঘরে প্রতিধ্বনিত হয়। সানা। চারপাশের লোকজন তাকে চিনতে পেরেই ফিসফিস করে। আর যে, এখানে। এক মুহূর্তের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। তার কিছু ভক্ত এগিয়ে এসে সেলফি নিতে চায়, কেউ বা ভিডিও করছে। কিন্তু কোথা থেকে আর্যের সকল গার্ডরা এসে সবাইকে সরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চারপাশটা নিরাপত্তা বলয়ে ঢেকে যায়। কিন্তু এইসব কিছুই আর্যের নজরে নেই। সে যেন অন্য এক জগতে। সে হন্যে হয়ে ছুটে বেড়াতে থাকে। একটা গেট থেকে আরেকটা গেট, চেক ইন কাউন্টার থেকে ইমিগ্রেশন, লাউঞ্জ থেকে বোর্ডিং এরিয়া, সব নিজে চেক করছে। তার চোখ উন্মাদের মতো খুঁজে চলছে চারদিকে। সে দৌড়ে যায় ইনফরমেশন ডেস্কে। লাস্ট নাইটের সব ফ্লাইট লিস্ট চাই। স্টাফ হতভম্ব। স্যার, নিয়ম। আর যে তাকে থামিয়ে তার মাথায় বন্দুক চেপে চিৎকার করে ওঠে, নিয়ম আমার সামনে বলবি না। তার গার্ডরা ইতিমধ্যে সিস্টেম দখল করে নিয়েছে। কিন্তু নাম নেই, কোথাও নেই, কোনো লিস্টে নেই, কোনো রেকর্ডে নেই। সে সোজা সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সব ফুটেজ চালাও। স্ক্রিনের পর স্ক্রিন জ্বলে ওঠে, কিন্তু কোথাও সানার চিহ্নটুকু নেই। আর যে এয়ারপোর্টের বিশাল কাচঘেরা প্রাঙ্গণ পেছনে ফেলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। আকাশ জমাট বাঁধা মেঘে ঢেকে গেছে, যেন কোনো অশুভ প্রেক্ষাপটের সাক্ষী হয়ে প্রকৃতি নিজেই নিঃশব্দে তাকিয়ে আছে। আর্যের চোখ দুটো আগের মতো অস্থির নয়, বরং ভয়ঙ্করভাবে স্থির। এই স্থিরতাই সবচেয়ে বিপজ্জনক। বুকের ভেতর যে ঝড়টা বয়ে যাচ্ছিল, সেটা এখন বাইরে প্রকাশ পাচ্ছে না, বরং জমাট বেঁধে বরফ হয়ে গেছে। সেই বরফের নিচেই লুকিয়ে আছে বিস্ফোরণের আগুন। আর যে কানে থাকা ইয়ারপিসে আদেশ ছুড়ে, কাইলিন, মিসেস সাইয়েদার লোকেশন? বসো। লোকেশন পাওয়া গেছে, কিন্তু শেষ লোকেশন এয়ারপোর্টের বাইরের একটা রোডে। টাইম, গতরাত শেষবার দেখা গেছে, তারপর আর কোন মুভমেন্ট নেই। আমাদের লোকেরা অলরেডি সেখানে আছে। বসো। পুরো এলাকা চেক করা হয়েছে? হুম, কিছুই পাওয়া যায়নি। আর্যের চোখ ধীরে ধীরে সংকুচিত হয়। ডিটেইলসে বলো। গাড়িটা ওই লোকেশনে শেষবারের মতো ট্রেস হয়েছে। তারপর সিগন্যাল বন্ধ। লোক পাঠানো হয়েছে, পুরো রাস্তাটা সার্চ করা হয়েছে। কোনো গাড়ি নেই, কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন নেই, কোনো ব্লাড, কোনো স্ট্রাগলের মার্ক, না ম্যাম, না মিসেস সাইয়েদা, কাউকেই পাওয়া যায়নি। আর্যের হাত ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। তার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। সে ফোন কেটে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তালহা আদিল নিঃশব্দ কৌশলে বেজমেন্টের ভেতরে প্রবেশ করতেই যেন তার সমস্ত ধারণা ভেঙে চূর্ণ হয়ে যায়। বাইরে থেকে যতটা বিশাল মনে হয়েছিল জাওয়ান ম্যানশন, ভেতরে ঢুকে তার উপলব্ধি হয় মাটির নিচে বিস্তৃত এই অন্ধকার সাম্রাজ্য। বেজমেন্ট যেন উপরের থাকা ম্যানশনের তুলনায় অন্তত 3 গুণ বিস্তৃত। সে দূর থেকে একদল ডাক্তারকে ভেতরে প্রবেশ করতে দেখে, আর মুহূর্তে নিজের অভিজ্ঞতার দরুন তাদের সঙ্গেই নিজেকে মিশিয়ে নেয়। তালহা মাথা নিচু করে, নির্লিপ্ততা ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় ভিতরের দিকে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে তার বিস্ময় আরও তীব্র হয়ে ওঠে, কেননা চারদিকে তাকালেই দেখা যাচ্ছে
অস্ত্রের পাহাড়, আধুনিক স্বয়ংক্রিয় গান, নিষিদ্ধ প্রযুক্তির অস্ত্র, বাক্সের পর বাক্স ভরা ড্রাগস, এমন এক সংগ্রহ, যা কোনো একটি দেশের আন্ডারওয়ার্ল্ড নয়, বরং যেন পুরো পৃথিবীর অবৈধ নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। তালহার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে থাকে, কিন্তু তার মুখভঙ্গি অটল। তার গোপন ক্যামেরা নিঃশব্দে সবকিছু ধারণ করে চলেছে, প্রতিটি প্রমাণ, প্রতিটি অন্ধকার সত্য। হঠাৎ তার দৃষ্টি গিয়ে আটকায় সামনের একটা ভারী দরজার দিকে। সেখানে প্রবেশের আগে প্রত্যেককে কঠোরভাবে চেক করা হচ্ছে। তার শরীরের ভেতর দিয়ে যেন হিমশীতল স্রোত বয়ে যায়। মনে একটাই চিন্তা, যদি ক্যামেরাটা ধরা পড়ে, সব শেষ। মুহূর্তের মধ্যে সে ভিড় থেকে একটু সরে গিয়ে দ্রুত অন্য একটি করিডোরে ঢুকে পড়ে। চারপাশে নীরবতা, কেবল দূর থেকে ভেসে আসা মৃদু যান্ত্রিক শব্দ। তালহা করিডোরের প্রতিটি দরজার নব ঘুরিয়ে দেখে সবগুলো বন্ধ, শুধু একটা মাত্র আধখোলা দরজা। অনুসন্ধানের জন্য তালহা ধীরে ধীরে সেটি ঠেলে ভেতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করতেই তার নাকে আসে অদ্ভুত কেমিক্যালের গন্ধ। তার মনে হচ্ছে রুমটি কোনো সাধারণ কক্ষ নয়, এটি যেন এক বিকৃত জাদুঘর। নরম আলোয় আলোকিত বিশাল কক্ষটি, দেয়াল জুড়ে সারি সারি কাচের শোকেস। প্রতিটি শোকেস নিখুঁতভাবে সাজানো কিছু ছোট ছোট কাচের বক্স। প্রথম সে বুঝতে পারেনি পুরো কক্ষ জুড়ে কাচের ভিতর কি রাখা হয়েছে। তালহা এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করল এগুলোর মধ্যে কি আছে। যখনই তার বুঝে আসলো, সে মুহূর্তে বাকরুদ্ধ হয়ে পড়ে। তার চোখ বিস্ফোরিত হয়ে যায়, কেননা প্রতিটি বক্সে বিশেষ কেমিক্যাল দিয়ে রক্ষিত করে রাখা হয়েছে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কাতারা চিহ্নটা আঙ্গুল থেকে শুরু করে হাত, পা, মাথার খুলি, মস্তিষ্ক, জিহ্বা, ফুসফুস, এমনকি কিছু অচেনা, বিকৃত অংশ। সবকিছু আলাদা আলাদা করে সংরক্ষিত, যেন কোনো শিল্পকর্মের মতো প্রদর্শিত। প্রতিটির নিচে ছোট ছোট লেবেল, তারিখ, কোড, নাম লেখা, যেন এগুলো কোনো গবেষণার নমুনা। তবে সবচেয়ে কমন বিষয়টা হচ্ছে সবগুলোর সামনে বিশ্বাসঘাতক লেখা আছে। তালহার চোখ বিস্ফারিত হয়ে যায়। তার অভিজ্ঞতা তাকে অনেক কিছু দেখিয়েছে, কিন্তু এমন নির্মম, শীতল, পরিকল্পিত নিষ্ঠুরতা, এটা তার কল্পনারও বাইরে। তার হাত অজান্তেই কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে শক্ত করে। ক্যামেরা এখনো চলছে। প্রতিটি শোকেস, প্রতিটি ভয়াবহ নমুনা, সবকিছু সে ধারণ করছে। কিন্তু তার মনের ভেতর তখন একটি প্রশ্ন ক্রমশ গর্জে উঠছে। এই জায়গাটা আসলে কি? এই বলে তালহা নজর ঘোরাতেই একটা শেলফের দিকে নজর আটকায়, যেখানে 3টা বক্স, একটাতে লেখা আজাদ চৌধুরী, তার হৃৎপিণ্ড রাখা হয়েছে সম্পূর্ণ কেমিক্যালে ডুবানো সেটা। পাশের বক্সে ফাহাদ চৌধুরীর চোখ জোড়া, আর তার পাশেরটার নাম লেখা ঈশান, যেখানে একটা আঙ্গুল রাখা হয়েছে, বোধ হয় তর্জনী হবে। ঠিক বোঝা যাচ্ছে না। তালহা খুঁটিয়ে খুঁটিয়ে এটাকে দেখে বোঝার চেষ্টা করল। হ্যাঁ, এটা তর্জনী। সেদিন যখন আব্বাস বলেছিল নীল চোখ, তখনই সোফিয়ার প্রথমে সন্দেহ হয়েছিল ঈশানের উপর। তাই সে এখানের আঙ্গুল, যেটাকে সে ঈশান জীবিত অবস্থায় তারা চিহ্নটে নিয়ে এসেছে, তার সাথে ঈশানের ওই নকল কবরের লাশের ডিএনএ টেস্ট করিয়েছিল। এটা দেখতে যে ঈশান সত্যি মারা গিয়েছে, নাকি ওটা অন্য কেউ ছিল, কিন্তু মুসাব সময় মতো রিপোর্ট পাল্টে দিয়েছে। এজন্যই সোফিয়া বলেছে, যদি সে মানে ঈশান মৃত হয়, তাহলে ওই ব্লু আইস কার। এদিকে তালহা যতই দেখছে ততই অবাক হচ্ছে, কেননা বিভিন্ন বক্সের উপর দেশের বিভিন্ন বড় বড় রাজনীতিবিদ, উচ্চপদস্থ অনেক কর্মকর্তার অঙ্গ পতঙ্গ ও তাদের নাম লেখা। মানে তাদেরকে সোফিয়া তারা চিহ্ন ন করেছে। সে বিশ্বাস করতে পারছে না, একজন সমাজসেবী, ভালো মানুষের চেহারার অন্তরালে এইরকম অন্ধকার কিছু লুকিয়ে থাকতে পারে, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। তার ভাবনার মধ্যে পিছন থেকে আসে নারী কণ্ঠস্বর। ওয়েলকাম অফিসার। হঠাৎ এমন কণ্ঠস্বরে তালহা তাৎক্ষণিক পিছনে ফিরে তাকায়, নজরে আসে সোফিয়া, যে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে টানটান এক অদ্ভুত হাসি, চোখে এক অস্বাভাবিক স্থিরতা। যেন এই ভয়াবহ কক্ষটাই তার কাছে স্বাভাবিক, বরং প্রিয়। সে ফের হিসহিসিয়ে বলে, ওয়েলকাম। সোফিয়া জাওয়ানের অন্ধকার জগতে। সে ধীর পায়ে এগিয়ে আসে। তার হাই হিলের শব্দ কক্ষে প্রতিধ্বনিত হতে থাকে। টক টক টক। খুব আগ্রহ নিয়ে দেখছেন মনে হচ্ছে, অফিসার। কেউ আমার রাজ্যে আসবে আর আমি জানতে পারবো না, এটা কিভাবে সম্ভব? এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছে সে নিজেই নিজের সাথে কথা বলছে। চোখে মুখে উন্মাদনা, পাগলামো। সোফিয়া কিছু একটা ভাবনার মতো ভান করে বলে, হ্যাঁ, মনে পড়েছে, আমিই তো ঢুকতে দিয়েছি। ইউ নো হোয়াট অফিসার, আমি আপনাকে এগুলো দেখাতে চাই। সোফিয়া একদম তার সামনে এসে থামে। তারপর হঠাৎ মাথা একটু কাত করে কাচের শোকেসের দিকে তাকায়। এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা সোফিয়ার সাথে এই সোফিয়ার কিঞ্চিত পরিমাণ মিল নেই।
সোফিয়া কক্ষে চারদিক তাকে দেখিয়ে চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, লুক অফিসার, এগুলো হলো আমার অর্জন, আমার গোল্ড মেডেল, এদের দেখে আমি বুঝতে পারি আমি কতটা সফল। এদের সবাইকে তারা চিহ্ন আমি আমার সাম্রাজ্য বানিয়েছি। এরা কারা? সোফিয়া নিজের চোয়াল শক্ত করে প্রত্যুত্তর করে, যারা সোফিয়ার বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখিয়েছে। এই আজাদ চৌধুরী কত বড় সাহস! আমাকে ভরা মজলিসে অপমান করেছে, সোফিয়া জওয়ানকে। তাই তার কলিজাটা রেখে দিয়েছি। আর ফাহাদ চৌধুরী আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে, তাই তার চোখ সে প্রত্যেকটা ব্যক্তিকে দেখাচ্ছে আর বলছে। আর তার ঠোঁটের হাসি আরও বিকৃত হয়ে ওঠে। এদিকে তালহার বুকের ভেতর ক্ষোভ আর ঘৃণার ঢেউ উঠলেও সে নিজেকে নিয়ন্ত্রণে করে, কেননা আগে এখান থেকে বের হতে হবে। তার ভ্রম ছুটিয়ে সোফিয়া বলে, অফিসার, হি ইজ ভেরি স্পেশাল টু মি। তালহার কণ্ঠস্বর থেকে টু শব্দটি বের হলো না, তবে সে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়ে যখন সোফিয়া সামনে ঢেকে রাখা বক্সটার পর্দা সরায়। তালহার চোয়াল বিস্ময় ফাঁক হওয়ার জোগাড়, সে একজন সিআইডি অফিসার হয়েও পা পিছিয়ে গেল। সামনে কাচের বক্সে ইকবাল জওয়ানের পুরো বডি কেমিক্যাল দিয়ে ফ্রোজেন করে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে একদম সম্পূর্ণ জীবিত, সদ্য ঘুম থেকে জেগে ওঠা, চোখগুলো কি রকম দেখাচ্ছে। সোফিয়া কাচের উপর হাত বুলায়। হঠাৎ তার কণ্ঠস্বর বদলে যায়। একদম নরম স্বরে ডেকে ওঠে, ইকবাল, তুমি ভীষণ ভয় পাচ্ছিলে এখানে আমার শত্রুদের সাথে একা থাকতে? তাই আমি ভেবেছিলাম এই যে পাশের বক্স। সোফিয়া হাত দিয়ে পাশের বক্সটা দেখাচ্ছে তাকে, যেটা সদ্য এখানে এনে রাখা হয়েছে খালি। এখানে তোমার প্রাণপ্রিয় বৌমাকে এনে রাখবো, যাকে তুমি রণর জোড়াজুড়িতে এনেছিলে। আমি তো ওকে প্রথম দিনেই তারা চিহ্ন দিতাম, কিন্তু কি করব, আমার যে একটা বংশধর লাগবে, যার জন্য আমি ছাড় দিচ্ছিলাম ওকে, কিন্তু এখন যখন বাচ্চাটা নেই তখন আজকেই ওকে এখানে নিয়ে আসব। তুমি গল্প করবে ওর সাথে। কিন্তু ভাগ্য দেখো, মেয়েটা পালিয়েছে। বাট ডোন্ট ওরি, তোমার জন্য আরেকজন এসেছে নিজ থেকে, জনগণের বন্ধু, আজ থেকে তোমারও বন্ধু হবে। তারপর হঠাৎ সে ঘাড় কাত করে তালহার দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে। কি ভয়ঙ্কর শোনাচ্ছে এই বদ্ধ রুমে তার হাসিটা, মনে হচ্ছে প্রতিটা কাচের বক্সে তার হাসিটা বাড়ি খেয়ে তালহার কানের ভিতর প্রতিধ্বনিত হচ্ছে। তালহা গভীর শ্বাস টেনে নিয়ে নিজের ক্যামেরাটা শক্ত করে চেপে ধরে। সে বুঝে গেছে, সে শুধু একটা অপরাধচক্রে ঢোকেনি। সে ঢুকে পড়েছে এক বিকৃত মানসিকতার গোলকধাঁধায়, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে তার শেষ পদক্ষেপ। ধীরে ধীরে তালহার চোখ বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে না এমনটা কেন হচ্ছে। ঘাড়ে হাত রাখতেই দেখে একটা ছোট সূচ। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে আর ধীরে ধীরে লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ বন্ধ হওয়ার আগেও তার চোখের সামনে ভাসে সোফিয়ার উন্মাদনা ভরা হাসি আর কানে বাজে তার ভয়ঙ্কর ঝঙ্কার। পৃথিবীর বুকে রাত গভীর হয়ে নেমেছে। চারদিকে শুধু বৃষ্টির শব্দ, টুপটাপ টুপটাপ। আকাশ যেন থামতেই চাইছে না। এই অঝোর বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে ব্ল্যাক স্পেসের গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে আরজে। তার পুরো শরীর ভিজে একাকার। চুল থেকে পানি ঝরছে, শার্ট গায়ে লেগে আছে, জুতো দিয়ে পানি চুইয়ে পড়ছে মেঝেতে। কিন্তু সে কিছুই অনুভব করছে না। কিন্তু তার চোখে ঘুম নেই, বিশ্রাম নেই, শান্তি তো নেই। সে থামে না, একদম ভেতর পর্যন্ত হেঁটে যায়। ভেতরে ঢুকতেই হঠাৎ করে তার বুকটা কেমন করে ওঠে। চারদিকে তাকায়, সবকিছু আগের মতোই আছে। কিন্তু একটা জিনিস নেই, সানা নেই। এই একটা সত্যই যেন পুরো জায়গাটাকে ফাঁকা করে দিয়েছে। সে ধীরে ধীরে নিঃশ্বাস নেয়। কিন্তু সেই নিঃশ্বাস বুকের ভেতরেই আটকে আসে, মনে হয় কেউ যেন ভেতর থেকে তার বুকটা চেপে ধরে রেখেছে। আর যে চোখ বন্ধ করতেই চোখের সামনে গত রাতের স্মৃতিগুলো ঝড়ের মতো ভেসে ওঠে। ঠিক এই জায়গাতেই সানা ছিল। তার হাসি, তার কণ্ঠ, তার উপস্থিতি সবকিছু এত জীবন্ত ছিল। আর এখন শূন্য, পুরোপুরি শূন্য। তার কণ্ঠ ফুঁড়ে ক্ষীণ একটা শব্দ বের হয়, মাই লাভ। সে চোখ খুলে ফেলে হঠাৎ করে, যেন নিজের দুর্বলতাকে নিজেই ধরতে পেরেছে। তার চোয়াল শক্ত হয়ে যায়। ড্যামিট। তারপর ধীরে ধীরে সামনে এগোয়, ক্লান্তি ভরা পা দুটো টেনে টেনে উপরে যায়। আজকের দিনটা সে এক মুহূর্তও থামেনি। এয়ারপোর্ট, রাস্তাঘাট, প্রতিটা মোড়, প্রতিটা ক্যামেরা সে নিজে খুঁজেছে। একবার না, দুইবার না, বারবার। একই রাস্তা, একই জায়গা, কিন্তু কিছুই নেই। কোনো গাড়ির চিহ্ন না, কোনো স্কিড মার্ক না, কোনো প্রমাণ না। যেন কেউ পুরো ঘটনাটাকে মুছে দিয়েছে। উপরে উঠতে উঠতে হঠাৎ সে থামে। মনে পড়ে রিজভির কথা। আর যে পকেট থেকে ফোন বের করে কল লিস্টে যায়। রিজভির নামের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড।
তারপর নিজেই ফিসফিস করে। ও জানে না, কারণ সে আগেই কল করেছিল। রিজভিও কিছু জানে না, সে ট্রেনিংয়ে ছিল। সব ফেলে বের হয়ে গেছে নিজের মাকে খুঁজতে। এই একটা ব্যাপারই আর্যের মাথায় ঘুরতে থাকে। দুইজন মানুষ একসাথে গায়েব, কোনো ক্লু নেই, কোনো ট্রেস নেই, এটা কোনো সাধারণ ঘটনা না। তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে যায়। তারপর আবার হাঁটা শুরু করে। সে ধীরে ধীরে ওই দরজার সামনে এসে থামে, যেটা কখনো খোলা হয় না, কেউ ঢোকে না এখানে। সে নিজেও খুব কম আসে। যখনই তার জীবনে অস্থিরতা নেমে আসে সে এখানে এসে সময় কাটায়। তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ভেতরে অন্ধকার, লাইট জ্বলানোর সাথে সাথেই সে থমকে যায়। পুরো রুমটা সানায় ভরা, চারদিকে ছবি। দেয়াল জুড়ে, টেবিলে, শেলফে। ছোট সানা, বড় সানা, হাসছে, রাগ করছে, চুপচাপ প্রতিটা মুহূর্ত ধরে রাখা। আর যে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ ধীরে ধীরে সবকিছু ঘুরে দেখে। তার বুকটা হঠাৎ খুব জোরে ওঠানামা করতে শুরু করে। শ্বাস ভারী হয়ে আসে, সে ধীরে ধীরে পিছিয়ে আসে। এক পা, আরেক পা, তারপর হঠাৎ সে দেয়ালের পাশে হেলে পড়ে। হাত দিয়ে নিজের চুল চেপে ধরে। এবার আর নিজেকে আটকাতে পারে না। একটা দম বন্ধ হয়ে আসা শব্দ বেরিয়ে আসে তার ভেতর থেকে। সানা, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে হঠাৎ করেই। সে মাথা নাড়তে থাকে বারবার। নো, নো, ইউ ক্যান্ট লিভ মি। তার কণ্ঠ কাঁপছে। সে হঠাৎ সামনে থাকা টেবিলটায় হাত মারে। একটা ফ্রেম পড়ে গিয়ে ভেঙে যায়। কাচের শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হয়। সে চিৎকার করে ওঠে এবার। কোথায় তুমি? তার কণ্ঠে আর রাগ নেই, শুধু অসহায়তা। সে হাঁটু ভেঙে বসে পড়ে মেঝেতে, দুই হাত মাটিতে, মাথা নিচু। তার কাঁধ কাঁপছে। আমি তোমাকে খুঁজেছি, পুরো শহর ঘুরে ফেলেছি, একবারও কোনো চিহ্ন রাখলে না? তার কণ্ঠ আটকে যাচ্ছে। শব্দগুলো ঠিকমতো বের হতে চাইছে না। সে মাটিতে বারবার থাবা মারে। ড্যামিট! সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে পুরোপুরি। পিঠ দেয়ালে ঠেকানো, মাথা পিছনে, চোখ বন্ধ। সে ফিসফিস করে। তুমি তো বলেছিলে, তুমি কোথাও যাবে না, আমাকে ছেড়ে। তাহলে আজ? সে হঠাৎ মাথা তুলে দেয়ালের দিকে তাকায়। চোখ লাল। আজ কেন গেলে? তার চিৎকার পুরো রুমে ধাক্কা খেয়ে ফিরে আসে, বিপরীতে কোনো উত্তর নেই, শুধুই নীরবতা, আর বৃষ্টির শব্দ। সে আবার ভেঙে পড়ে, মাথা নিচু করে দুই হাত দিয়ে চুল চেপে ধরে। সে মেঝে থেকে একটা ছবি তুলে নেয়। সানার ছবি, হাসছে। সে ছবিটা বুকে চেপে ধরে। এমনভাবে যেন এটাকেই সে হারাতে চায় না। কিতকাল পর ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। পা দুটো যেন ভারী হয়ে গেছে, তবুও টেনে টেনে এগিয়ে যায় দেয়ালের দিকে। সেখানে ঝুলছে একটা বড় ফ্রেম, সানার ছবি। সে হাসছে, নির্ভার, নিষ্পাপ, যেন এই পৃথিবীর কোনো অন্ধকার তাকে ছুতেই পারেনি। আর যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস ধীর, চোখ স্থির। তারপর ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে ছবিটার সামনে। দুই হাত ধীরে ধীরে তুলে ফ্রেমের নিচে রেখে নিচু স্বরে আওড়ায়। রবের কাছে যখনই আমার হাত উঠেছে, আমি শুধু তোমাকেই চেয়েছি। কিন্তু দিনশেষে তুমিও নিজেকে সবার মতো প্রমাণ করে দিলে। তার আঙুল শক্ত হয়ে আসে। কি নিখুঁত ছিল তোমার অভিনয়, সানা। একটা মুহূর্তের জন্যও সন্দেহ করার সুযোগ দিলে না। একটা চোখের পলকেও না। সে হঠাৎ মাথা তুলে তাকায় ছবির দিকে। চোখে জমে থাকা পানি কিন্তু এবার আর তা পড়ে না। চোখ শুকনো হয়ে উঠছে ধীরে ধীরে। তুমিও বাকিদের মতো ধোঁকা দিতে শিখে গেছো। চোখে চোখ রেখে মিথ্যে বলতে শিখে গেছো। আর আমাকে বিশ্বাস করাতে শিখে গেছো। কিন্তু একটা জিনিস ভুলে গেছো, তুমি কাকে ফাঁকি দিয়েছ। তার কণ্ঠ ধীরে ধীরে বদলাতে শুরু করে। নর্মতা হারিয়ে যাচ্ছে। তার চোয়াল শক্ত হয়ে যায়, গলার পেশি টানটান। সে ধীরে ধীরে দাঁড়িয়ে যায়। চোখ একদম স্থির ছবির উপর। এবার তার দৃষ্টি সম্পূর্ণ বদলে গেছে। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ছবিটার উপর। নিজের দন্ত পাটটি পিষে আওড়ায়। এবার, তোমার রবের কাছে চাওয়ার পালা, কারণ আমি তো পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তোমাকে খুঁজে বের করব। লুকিয়ে থাকো, পালিয়ে থাকো, নাম বদলাও, শহর বদলাও। তার ঠোঁটে এক চিলতে ঠান্ডা হাসি ফুটে ওঠে। কিছুই কাজ করবে না, তোমার পালানোর কোনো পথ থাকবে না। মাই লাভ, তোমার জীবনের সবচেয়ে বড় দুইটা ভুল। 14 বছর আগে আমার চোখের সামনে আসা, আর 14 বছর পর আমার থেকে পালিয়ে যাওয়া। সে মাথা একটু ঘাড় কাত করে ছবির দিকে তাকায়। চোখে মুখে ফুটে ওঠে উন্মাদনা। এই ভুলের মূল্য দিতে হবে, একদম শেষ ফোঁটা পর্যন্ত আজ থেকে, তোমার সামনে রানভীর যাবে না, যাবে আরজে। সে একটু থেমে ফের বলি আওড়ায়। রানভীর ভালোবাসতে জানতো,
ছাড় দিতে জানত, অপেক্ষা করতে জানত। কিন্তু আরজে, সে হালকা ঝুঁকে ছবির দিকে ঠান্ডা স্বরে ফিসফিস করে। আরজে শুধু নিয়ে নিতে জানে, ছিনিয়ে নিতে জানে, আর যা তার তা ফিরে পেতে কোনো সীমা মানে না। সে হাত বাড়িয়ে ছবির গালে আঙুল ছোঁয়ায়। খুব ধীরে, জোর দাবির সাথে বলে, তুমি আমার ছিলে না, আছো, আর থাকবে, চাও বা না চাও। সমাপ্ত। তো ভিউয়ার্স, ফাইনালি হৃদয়ামিলন গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত শুনেছেন তারা অবশ্যই আজকে একটা গঠনমূলক কমেন্ট করবেন। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আরও নিত্য নতুন অনেক গল্প আসবে, আশা করি সবগুলোকেই এই গল্পের মতোই সাপোর্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।